কারণ আমি বদমাস ভাগ্নে তোমাকে দিয়েছি ভালো হওয়ার উপদেশ, সেটা তো হাস্যকর ছাড়া অন্য কিছু না। আমি এটা বিশ্বাস করছি না, কারণ সে নিজেই একটা খারাপ, আর তোমাকে কি ভালো হওয়ার উপদেশ দিবে? আমি সেটাই তো বুঝতে পারছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতেছো তুমি। এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। বাইরের একজন মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, এটা আমি মানতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমি এসব মজা করে বলছিলাম। আসলে তোমাকে দেখতে ভালো, কিন্তু তুমি এইসব খারাপ কাজে কিসের জন্য করো বুঝি না। আমি যদি একটা প্রশ্ন করি তাহলে তো আপনি নিশ্চয়ই মন খারাপ করবেন না। আমি মন খারাপ করব কিসের জন্য? তুমি বলো কি বলার আছে, আমি বলতে থাকো আমাকে। আচ্ছা ভেবে নেন, আপনার বাবা মা আপনাকে ছোট রেখে মারা গিয়েছে। আপনি এতিমখানায় বড় হয়েছেন। সবার লাথি গুতা খেয়ে যখন আপনি বাইরের পরিবেশে আসতেন, বড় হওয়ার পর যখন আপনাকে কেউ কাজ দিচ্ছে না, তখন আপনি জীবিকা নির্বাহ করার জন্য কি করবেন? প্রিয়াঙ্কার কথাগুলো শুনে মাহিনা এবং রিনা খাতুন দুজনে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল। আসলেই তো, কথাটা যেটা বলেছে সেটা একদম সত্যি কথাই বলেছে। যদি তাদের মা বাবা তাদেরকে রেখে ছোটবেলায় মারা যেত, তারাও তো আজকে এরকম ভাবে বেঁচে থাকতো। তারাও তো এত ভদ্র সমাজে থাকতে পারতো না। তাদেরকে আজকে মানুষ খারাপ বলে অবহেলা করত। রিনা খাতুন একদম চুপ হয়ে আছে। কি জবাব দিবে এই প্রশ্নের ভেবে পাচ্ছে না তিনি। শুধু ভাবছে আজকে কত সুন্দর মানুষ, কত মানুষ এইরকম হয়ে বেঁচে আছে। আসলে যারা খারাপ হয় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, নিশ্চয়ই তারা কোনো পরিস্থিতির শিকার হয়ে খারাপ হয়েছে। এমনিতে তো কেউ খারাপ হয় না, খারাপ মানুষকে হতে বাধ্য হয়। পরিস্থিতিতে মানুষকে বাধ্য করে খারাপ হতে। নিজে থেকে কেউ খারাপ হতে চায় না। কি হলো, দুজনে চুপ করে আছেন যে? এতক্ষণ যে অনেক উপদেশমূলক কথা বললেন আমাকে, আসলে আমার কথাগুলো এখন আপনার খারাপ লাগবে, কারণ আমি যা বলবো সত্যি বলবো। আর আপনারা ভাববেন যে আমি আপনাদের খোঁটা দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। আমি এত সহজে কাউকে ভুল বুঝি না। আমি আর সব কিছু চেক করে তারপর তার সাথে আমি মেলামেশা করি, তার আগে না। আমার কথায় প্লিজ মন খারাপ করবেন না, কারণ এই কথাগুলো যে কেউ শুনলে বলবে যে আমি পাগল হয়ে গেছি, আর আমাকে সেখানে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে। আচ্ছা, আজকে থেকে তুমি আমার মেয়ে হয়ে তুমি এই ঘরে থাকবে, তাও তুমি কোনো খারাপ কাজ করবে না। এটা আমার উপর আপনি দয়া দেখাচ্ছেন। কিছুদিন পর আমার উপর আপনার বিরক্তি এসে যাবে, কারণ আমি কখনোই আপনার মনের মতো হয়ে থাকতে পারবো না। দেখো, আমার ঘরে কোনো মেয়ে সন্তান নেই, আর আমাদের একটা সন্তান। ডক্টর বলে দিয়েছে আর কখনো সন্তান হবে না আমার। তুমি যদি আমার মেয়ে সন্তান হয়ে থাকো, আমি কখনোই কষ্ট পাবো না তোমাকে থাকতে বা তোমার আচার আচরণে। দেখান, আমি স্বার্থপরের মতো কাজ করতে পারবো না, কারণ আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি কি জবাব দিব? তারা তো বলবে আমি একটা ভালো ফ্যামিলি পেয়ে গেছি, আমি সেখানে থেকে গেলাম, কিন্তু তাদেরকে দেখবে কে? আমি ছাড়া তো তারা অচল। তোমার যেহেতু দায়িত্ব নিতে পারবো, বাকিদেরও দায়িত্ব আমি নিতে পারবো। সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে আমাকে। আমি তাদেরকে কাজ করে খাওয়াবো, জন্য পুঁজি দিব। তারা যদি ভালো না হয়, তাহলে তাদের কাজ তারা দেখবে। মামুনি, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কারণ তুমি কাউকে চেনো না, এতটা ভরসা করা ঠিক না। বুঝতে পেরেছো? আর আমি যতটুকু জানি, শহরের মানুষেরা তো ভালো হয় না। তুই তাহলে এই মেয়েটাকে কোন ভরসায় ভালো হওয়ার দায়িত্ব নিয়েছিস, সেটা আমাকে বল। তার উপর আমার বিশ্বাস আছে, আমি তাকে বিশ্বাস করি। আমি যতটুকু জানি সে আমার বিশ্বাসের মর্যাদা কখনো ভাঙবে না, তাই আমি দায়িত্বটা নিয়েছি। না হলে কখনোই নিতাম না। তুমি আমাকে ভালো করে চেনো। আমি তোকে চিনি বিধায় আমার আমিও তোদেরকে ভরসা করলাম, কারণ আমার ভাগ্নে যাকে একবার বিশ্বাস করে সে কখনো আমার ভাগ্নের বিশ্বাসটা ভাঙবে না, সেটা আমি ভালো করে জানি। অনেক ছোট থেকে দেখে এসেছি, তাই তোর ভরসাতে আমি তাদেরকে এই সুযোগ দিতে পারি, তাই না? দেখো, তোমার এই মত দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগতেছে। তুমি এখন আমার জন্য কোনো কিছু রান্না করনি, খাবার টেবিলে একদম ফাঁকা। কালকে রাতের কথা মনে আছে? কালকে কি বলেছিলি?
তোর জন্য কত কষ্ট করে কান্না করলাম, তুই সেগুলো ফ্রিজে রেখে দিলি, গিয়ে ঘুমিয়ে পড়লি, সকালে উঠে ঘুরতে গেলি, সেখান থেকে একটা বান্ধবী নিয়ে বাসায় ফিরে আসলি, আর আমি তোর জন্য আবার করব রান্না। ফ্রিজের খাবারগুলো কে খাবে শুনি? আমি একদম ভুলে গিয়েছিলাম, তুমি তাড়াতাড়ি আমাকে সেগুলো গরম করে দাও। অনেক ঠান্ডা হয়ে গিয়েছে মনে হয়, খেয়ে নিচ্ছি। কি আর করার, যেহেতু কথা দিয়ে ফেলেছি এখন তো খাইতেই হবে। সেগুলো এখানে সেখানে নেই, কারণ তোর একটা গুণধর ভাই আছে না, সে খেয়ে নিয়েছে কাল সকালে। আজকে তো আমি তার পেট ফাটিয়ে দিয়ে ছাড়বো। এত খাবার শেষে এই ছোট্ট একটা পেতে রাখে কিভাবে? আমি যাচ্ছি তার কাছে। সে তোর মতো অলস না, যে ঘরে বসে আছে, স্কুলে গিয়েছে, পরে তার সাথে মোকাবিলা করিস। এখন তুই নতুন বান্ধবীকে নিয়ে এসেছিস, বাড়িটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আমি তোদের জন্য রান্নার কাজটা শেষ করি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি একটু আগে তাকে তোমার মেয়ে বলে পরিচয় করে দিলে আমাকে, আর এখন আমার বান্ধবী বানিয়ে দিচ্ছ, ব্যাপার কি? এখানে কিসের ব্যাপার থাকবে? বা আমার মেয়েই তো বান্ধবী। তোমার মেয়ে মানে আমার বোন, তাই না? তোমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র ভাই। তোমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র বোন। কি বলেন আপু, ঠিক বলছি না? কুত্তা মেরে একদম ভেঙে ফেলবো তোর হাত মুখ। জানিস আমি তোর আবার কখন থেকে আপু হইলাম? যখন থেকে তুমি আমার মামনির মেয়ে হয়েছ, তখন থেকে তুমি আমার আপু হয়েছ। বুঝেছো ব্যাপারটা? এখন থেকে তুমি আমার আপু। আচ্ছা, এখন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, পরে ভেবে দেখা যাবে। এখন আমি বাড়িতে ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি, যেহেতু আমার বাড়ি এখন, তুই এখানে আত্মীয়, তোকে এখানে থাকতে দিতে নাও পারি। এখন কেমন হবে যদি আমার মেয়েকে তোকে এখানে থাকতে না দেয়? তাহলে তোকে তো গিয়ে বস্তিতে থাকতে হবে। এবার ভেবে দেখ কি করবি। সময় আমারও আসবে, বুঝেছো? এত সহজে আমি এখান থেকে যাচ্ছি না। আমার মামা আছে, আর তখন তোমাদের দুজনকে এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আমার থাকবে। মামা আগে বাসায় ফিরে আসুক। তোর মামার অর্ডার বাইরে চলে, বাড়ির ভিতরে না। ভিতরে শুধু আমার অর্ডার চলে। আজকে তাকে দেখাই দেব, আসুক তোর মামা, দেখি এখন কার অর্ডার এখানে চলে। আজকে আমাকে এভাবে নির্যাতন করতে পারলে তোমরা দুজন, এই নিষ্পাপ একটা বালককে একা পেয়ে এভাবে? আচ্ছা, সময় তো আমারও আসবে। আমি থাকবো না এখানে, বাসায় চলে যাব। অনেক ন্যাকামি হয়েছে, আর কোনো ন্যাকামি আমি এখানে দেখতে চাচ্ছি না। এখন চল আমার সাথে। কখন আবার তুই হয়ে গেলাম? আপনিও হয়ে যাব। আমি বাঁচি না, কারণ তুমি থেকে তুইতে চলে এসেছি। এরপর যে কি হবে? তারপর প্রিয়াঙ্কা মাহিনের সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেক ভালো লাগছে প্রিয়াঙ্কার পুরো বাড়িটা দেখে, একদম মুগ্ধ হয়ে গেল। প্রিয়াঙ্কা কি সুন্দরভাবে সাজানো, একদম পরিপাটি। তারপর মাহিন প্রিয়াঙ্কাকে সাথে করে বাসার পেছনের সাইডটা নিয়ে গেল, কারণ বাসার পেছনে একটা পুকুর আছে, আর পুকুরের পাশে সুন্দর সুন্দর অনেকগুলো গাছ লাগানো আছে, তার মধ্যে কিছু ফুলের গাছও আছে, সেগুলো দেখানোর জন্য। প্রিয়াঙ্কা সবকিছু দেখছে আর একদম অবাক হয়ে যাচ্ছে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি এরকম একটা সুখের দিন তার কপালে আসবে। সে তো ভেবেছিল সারা জীবন তার মনে হয় এভাবেই কাটিয়ে দিতে হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা কখন যে তার কপালে কি লিখে রেখেছে কেউ বলতে পারে না। সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়, তাহলে ভালো একটা ফলাফল অবশ্যই জীবনে আসবে। সেটা কখনো তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু মহান আল্লাহ তাআলা তোমাকে সেটাই দিবে যেটা তুমি কখনো কল্পনা করবে না। প্রিয়াঙ্কা ছোটাছুটি করা শুরু করে দিল, ছোট বাচ্চাদের মতো করে। মাহিন সেটা দেখে অবাক হয়ে গেল, কারণ প্রিয়াঙ্কা হঠাৎ করে এরকম আচরণ করছে কিসের জন্য। পুরো পুকুর পাড় ছোটাছুটি করতে লাগলো। মাহিন সেখানে দাঁড়িয়ে দেখে যাচ্ছে প্রিয়াঙ্কা ছোট বাচ্চাদের মতো আচরণ। সে শুধু কল্পনা করছে, সে যদি এইরকম হতো তাকেও হয়তো কেউ এভাবে জায়গা দিত না। মাহিন মনে মনে তার মামানিকে অনেক ধন্যবাদ দিল, অনেক কৃতজ্ঞতা জানালো তার মামানির উপর, কারণ তার মামানির জন্যই মাহিন নতুন করে আবার বেঁচে থাকার একটা স্বপ্ন দেখতে পেল। সে তো একটা জিন্দা লাশের মতো বেঁচে ছিল। সেই ঘটনা অন্যদিন শুনবেন, আজকে তাদের ভালোবাসার গল্প শুনুন। অনেক হয়েছে, এখন এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসলো বলে এখন আর এখানে থাকা যাবে না। মাথায় আছে এখন থেকে যেতে হবে, কিন্তু এটা আমার বাড়ি, আমাকে অর্ডার না করে আমার থেকে অনুমতি নিয়ে এখন থেকে তোমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছো কি কি বলেছি? মামুনি তোমাকে এতটা বিশ্বাস করেছে শুধু আমার জন্য, আর আমি আশা করি সেই বিশ্বাসটা কখনো জানি খারাপ না হয়।
ধরে রাখবে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে। সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার। আমি কি করব না করব সেটা আমি এখন ডিসাইড করব। আর এখন তোকে শুধু আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু এই বাসায় তোর থাকা হবে না। তুমি যা হঠাৎ করে একটু সুযোগ পেয়ে এতটা পরিবর্তনশীল হতে পারো, সেটা এখন দেখলাম। একটু আগে আমাকে কি কথা দিয়েছিল, আর এখন তুমি আমার সাথে কি ব্যবহার করতেছো, মাথায় আছে তোমার? একটু ভেবে দেখেছো বেইমানি করার একটা লিমিট থাকে? কই, আমি তো কারোর সাথে বেইমানি করতেছি না, আমি তো কারোর মন নিয়ে খেলতেছি না। আমি শুধু একটা কথা দিয়েছিলাম, সেটা এখন ভাঙলাম। শেষ একটা কথা ভাঙলাম, কি এমন হবে? আমি আশা করব তুমি আমার মামানির বিশ্বাসটা কখনো ভাঙবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমি তোমাকে আর কোনো বাধা প্রদান করব না। আমি শুধু এটাই কামনা করব, তাদেরকে তুমি কখনো কষ্ট দিবে না। অনেক হয়েছে, এখন এখান থেকে চলে যা। আমি একটু পরে আসব, আমাকে এখন একা থাকতে দে। আমি কিছু ভাবতে চাই, তোর সাথে থাকলে আমি ভাবতে পারতেছি না। তুই এখান থেকে যা। আচ্ছা, আজকে না, সারা জীবনের জন্য তোমার সাথে আমার এখানেই কথা শেষ। এরপর থেকে তোমার সাথে আমার কোনো কথা হবে না, বা তুমি কখনো ভুল করেও আমার সাথে কথা বলতে আসবে না। তোর সাথে কথা বলতে হবে এইরকম কোনো আইন নেই যে তোর সাথে কথা বলতেই হবে। আমাকে তুই যেটা খুশি সেটাই করতে পারিস। আমার চোখের সামনে থেকে যা। তুই ভাবছো হয়তো আমি তোমার সাথে কথা বলতেছি, কিন্তু আমার ব্যাপারে মামানির কাছে জিজ্ঞেস করলে সে তোমাকে ভালো করে বলবে যে আমি ছেলেটা কেমন আর কতটা কঠোর। যেটা বলি সেটা অক্ষরে অক্ষরে পালন করি। কথাটা বলেই সেখান থেকে মাহিন ভেতরে চলে গেল। আর প্রিয়াঙ্কা এদিকে মনে মনে ভাবছে যে প্রিয়াঙ্কা মাহিনের সাথে একটু বেশি খারাপ ব্যবহার করলো না তো। সে আবার ভাবছে মাহিন তো এমনিতেই রাগ করে আছে, মাহিন হয়তো এমনিতেই রেগে আছে, হয়তো পরে রাগ ভাঙবে, ঝামেলাও শেষ হবে। কিন্তু প্রিয়াঙ্কা এতটুকু বুঝতে পারলো না আসলেই মাহিন তাকে যে কথাগুলো বলেছে সেগুলো মন থেকেই বলেছে। আর মাহিন যেটা বলে সর্বদাই পালন করে। মাহিন কখনো আর প্রিয়াঙ্কার সাথে কথা বলবে না। এখন দেখার বিষয় যদি প্রিয়াঙ্কা মাহিনের রাগটা ভাঙাতে পারে কিনা, আর প্রিয়াঙ্কা মাহিনের মন গলিয়ে তার সাথে আবার কথা বলতে পারে কিনা। কি রে, আমার মেয়েটা কোথায়? তাকে তো দেখছি না। আমি তো কিছু জানি না, আমার সাথে তো যাইনি, আমি বাইরে ছিলাম। দেখো কোথাও আছে হয়তো। এটা কি বলতেছিস? আমি তো তোর সাথে পাঠিয়ে দিলাম বাড়িটা দেখানোর জন্য, আর তুই এসব কি বলতেছিস? আমি রুমে গেলাম, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে এই সময়। তোর আবার কি হলো? তুই এভাবে কথা বলতেছিস কিসের জন্য? আর তুই এই অসময়ে কখনো ঘুমাস না আমার জানা মতে। আজকে ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, যাচ্ছি। কেউ যেন এখন আমাকে না ডাকে। আচ্ছা, তোর কি শরীর অসুস্থ? তোর কি শরীর খারাপ করতেছে? করলে বল আমাকে, আমি ডক্টরকে ফোন করে বলি। তুমি একটা স্বাভাবিক কথাতে এত অস্বাভাবিক কাণ্ড করতেছো কিসের জন্য? আমি বললাম তো কিছুক্ষণ ঘুমাবো, তারপর উঠে যাব, তাই না? এখন শরীর একদম ঠিক আছে, কোনো ডাক্তারকে রাখতে হবে না। আচ্ছা, তাহলে রুমে গিয়ে তুই বিশ্রাম কর। আমি দেখি নতুন মেয়েটা এসেছে, কিছু চেনে না, কোথায় যে বসে আছে। আমি একটু ঘুরে দেখি কোথায় আছে। রিনা খাতুন কথাটা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আর মাহিন নিজের রুমে চলে আসলো। মাহিন রুমে এসে রুমের ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। সে কখনো কল্পনা করেনি তার সাথে একটা মেয়ে এভাবে প্রতারণা করবে। সে যাদেরকে কথা দেয় তাদের কথার মূল্য দেয় মাহিন। মাহিনের খুব খারাপ লাগছে যে একটা মানুষ তাকে এভাবে ধোঁকা দিল। এই বিষয়টা মাহিনের খুব খারাপ লাগতেছে। রিনা খাতুন দেখতে পেল বাড়ির পেছন পুকুর পাড়ে মেয়েটা বসে আছে, মানে প্রিয়াঙ্কা সেখানে বসে আছে। রিনা খাতুন কোনো কথা না বলে প্রিয়াঙ্কার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রিনা খাতুন লক্ষ্য করে দেখলো যে প্রিয়াঙ্কা মন খারাপ করে সেখানে বসে আছে একা একা। রিনা খাতুন ভাবলো হয়তো আজকে তার কোনো স্মৃতি মনে পড়ছে। তাই রিনা খাতুন সেখানে কোনো কথা না বলে চুপচাপ দৃশ্যটা দেখতে লাগলো যে প্রিয়াঙ্কা কি করে। কিন্তু প্রিয়াঙ্কা কোনো কিছু করছে না, শুধু মন খারাপ করে সামনের দিকে তাকিয়ে আছে, এদিকে ওদিকেও তাকাচ্ছে না। তার মনটা মনে হয় বড্ডই খারাপ। কিন্তু রিনা খাতুন এখন কি করবে ভেবে পাচ্ছে না, তাই তিনি সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না চুপ করে। কি রে মা, এখানে এভাবে বসে আছিস কিসের জন্য? আসলি আর এখানে এসে মন খারাপ করে বসে আছিস, ব্যাপার কি? কোনো সমস্যা? আচ্ছা, আমি এখন থেকে আপনাকে আন্টি বলবো নাকি আম্মু বলবো? তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমাকে কি আম্মু বলে মেনে নিতে তোমার কোনো সমস্যা আছে? সেরকম কিছু না, আপনাকে আম্মু বলে ডাকতে আমার ইচ্ছে করে, তাই জিজ্ঞেস করলাম।
আর আম্মু তো একটা দায়িত্ব থাকে মেয়ের উপর, তাই মেয়ের একটা দায়িত্ব থাকে আম্মুর উপর। একটা মেয়েরই ইচ্ছা করে আম্মুর সাথে সব কিছু খোলামেলা ভাবে কথা বলতে। আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা আমাকে বলো, আমি তো সমাধান করে দিচ্ছে যতটা সম্ভব। আসলে আমি মাহিনকে একটা কথা দিয়েছিলাম যে আমি ভালো হয়ে যাব, কিন্তু তাকে আমি একটু আগে আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি যে আমি ভালো হতে পারবো না আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করব। মাহিন তখন তোমাকে কি বলেছিল? নিশ্চয়ই তোমাকে বলেছিল যে আমাদের মতো ভালো মানুষ হয় না আর তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তোমার ঠিক হবে না, তাই তো? আপনি এই কথাটা বুঝতে পারলেন কিভাবে যে মাহিন আমাকে এই কথাটা বলেছিল? মাহিন কি আপনাকে বলেছে কথাগুলো? আসলে মাহিনকে আমি ছোট থেকে চিনি। মাহিন তার মায়ের থেকে মনে হয় যে আমাকে বেশি ভালোবাসে, কারণ সে সব কথা আমার সাথে শেয়ার করে, অন্য কারো সাথে না। আমি তার সব কথাই জানি, যে সে কখন কি করে। আমার মনে হয় মাহিনটা অনেক ভালো, কথা দিয়ে কথা রাখতে পারে। আমি দেখেছি তাকে, এই 2 দিনের ভেতর সে আমাকে যে কথাগুলো দিয়েছে সেগুলো সে সুন্দরভাবে পালন করেছে, কিন্তু আমি তাকে যে কথাগুলো দিয়েছিলাম তার ছিটে ফোঁটাও আমি মানতে পারিনি। এই বিষয়ে তোমার সাথে একটা কথা বলছে আমার ভালো লাগছে। আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও আর বলো যে তুমি কখনো এমন করবে না, তাহলে সে আবার তোমাকে মাফ করে দিবে আর ভালো হওয়ার সুযোগ দিবে। কিন্তু আমার উপর কি আপনার একটুও রাগ হলো না বা একটু অভিমান হলো না যে আমি আপনাদেরকে ভালোভাবে সম্মান দিতে পারবো না এটা জানার পরও? কেউ সহজে কাউকে আপন করে নিতে পারে না, তাই আমি যেটা মনে করি যে তোমার সময় লাগবে, তুমি ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবে, সমস্যা নেই। তুমি তো ছোট, তোমার অনেক কিছু বোঝার বাকি আছে এখনো। কার কপালে এরকম মা জুটে যিনি সবকিছু বুঝে সন্তানের প্রতিটা কথাই বোঝে নিতে পারে? তার মতো একজন মা পেলে পুরো পৃথিবীকে পাওয়া যাবে। যদি আপনাকে না দেখতাম তাহলে কখনোই কল্পনাও করতে পারতাম না যে এত ভালো মানুষও হয়। তাহলে আমি এখন পুরো বিষয়টা বুঝতে পারলাম যে মাহিন কেন মন খারাপ করে নিজের রুমে গেল ঘুমানোর বাহানা করে। আমার কথায় মনে হয় অনেক রাগ হয়েছে, যার জন্য এরকম হয়েছে। এখন ভেতরে যাই, গিয়ে দেখি কি করতে পারি। সে কিন্তু অনেক জেদি একটা ছেলে, এত সহজে হার মানতে পারবো কি না আমি জানি না, কিন্তু তুমি চেষ্টা করে দেখো, পারো না পারলে আমি কিছু করতে পারবো না, কারণ মাহিন যেটা বলে সেটাতে সে অটল থাকে। মা হয়ে মেয়ের কি একটু সাহায্য করা যায় না? একটু সাহায্য করলে তো আমি তাকে ঠিক করে নিতে পারবো বা তার অভিমানটা ভাঙতে পারবো। সেটা তো আমি করব, আমি আমার মেয়ের জন্য সর্বোচ্চ করব, কিন্তু তারপরেও যদি সে ব্যর্থ হয় তাহলে তো আমাকেও নিরপেক্ষ হয়ে থাকতে হবে, তাই না? কারণ আমি তারও মা। আচ্ছা তাহলে চলবে, একটু সাহায্য করলে চলবে, আর কিছু করা লাগবে না, বাকিটা আমি সামলে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন চলো। তারপর প্রিয়াঙ্কা আর রিনা খাতুন দুজনে বাসার ভেতরে চলে আসলেন। দুজনে আসলো ঠিকই, কিন্তু প্রিয়াঙ্কা রিনা খাতুনকে রান্নাঘরে রেখে মাহিনের রুমের সামনে এসে পড়ল। প্রিয়াঙ্কা এসে দেখলো যে মাহিন রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন কি করবে সে ভেবে পাচ্ছে না। যে কোনো উপায়ে হোক, যে কোনো প্রকারেই হোক, মাহিনের রুমের দরজা খুলে নিতে হবে আর মাহিনের সাথে কথা বলতে হবে। প্রিয়াঙ্কা মাহিনের দরজায় কড়া নাড়তে লাগলো, কিন্তু মাহিন দরজাটা ভেতর থেকে খুলে দিচ্ছে না। মাহিন এমন ভাব ধরে আছে যেন সে ঘুমিয়ে গিয়েছে, গভীর ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিন্তু সেটা না। মাহিন সুন্দরভাবে ফোনে চ্যাটিং করছে তার বন্ধুদের সাথে। সে ভালো করে জানে নিশ্চয়ই তার মামানি গিয়ে তাকে উল্টাপাল্টা কিছু বলে দিয়েছে, যার জন্য এখন প্রিয়াঙ্কা তার কাছে আসবেই, এটা স্বাভাবিক। প্রিয়াঙ্কা আরো জোরে জোরে দরজায় কড়া নাড়তে লাগলো, যাতে করে মাহিন বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। কিন্তু প্রিয়াঙ্কার এই কাজটা এবং সফলভাবে হলো। এত জোরে জোরে কড়া নাড়ার কারণে মাহিন রুমের ভেতর শুয়ে থাকতে পারলো না। শেষ পর্যন্ত বিরক্ত হয়েই তাকে দরজাটা খুলে দিতে হলো। মাহিন বেরিয়ে এসে দেখে প্রিয়াঙ্কা 2 কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একদম গুন্ডি মেয়েদের মতো। দিমাগ বেড়ে গেছে, এতক্ষণ ধরে যে আমি দরজায় কড়া দিতেছি তোর কানে যায় না? তোর কি কমন সেন্স নাই যে আমি তোর এখানে আসবো কথা বলার জন্য? মাহিন একদম চুপ করে আছে, কারণ মাহিন একটু আগে প্রিয়াঙ্কাকে বলে এসেছিল যে প্রিয়াঙ্কার সাথে আর কখনো কথা বলবে না।
সে তার কথা পালন করছে, সে শুধু নির্বোধ বালকের মতো সবকিছু শুনেই যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। সেটা দেখে প্রিয়াঙ্কার অনেক রাগ হতে লাগলো। প্রিয়াঙ্কার তো মনেই নেই যে তাকে বলেছিল যে সে আর কখনো তার সাথে কথা বলবে না। কি হলো, মুখে কি কোনো কিছু লাগিয়ে এসেছিস নাকি? কথা বলতেছিস না কিসের জন্য? ব্যাপার কি? নাকি কথা বলবি না এখন আমার সাথে? এত দেমাগ কিন্তু ভালো না, বলে দিলাম। এবার কিন্তু খবর খারাপ করে ছাড়বো যদি কথা না বলিস। মাহিন তাও চুপ করে আছে, কোনো কথা বলছে না। কারণ মাহিন এমন একটা ছেলে যে একবার যে কথাটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, নিজের সর্বোচ্চ দিয়ে, কিন্তু সবসময় সে কথাগুলো রাখতে পারে না। কিন্তু যতটা সম্ভব রাখার চেষ্টা করে। এখন প্রিয়াঙ্কার সাথে সে এটুকু কথা বলবে না সেটা স্থির হয়ে আছে। প্রিয়াঙ্কার অনেক রাগ হলো, সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মাহিনকে কি এখন কোনো কিছু বলা উচিত তার, নাকি এভাবে ছেড়ে যাওয়া উচিত? এভাবে ছেড়ে গেলে তো প্রিয়াঙ্কা হাল ছেড়ে দিল, তাহলে তো মাহিনের রাগ অভিমান কখনোই প্রিয়াঙ্কা ভাঙাতে পারবে না। সেটা ভেবে আবার প্রিয়াঙ্কা দাঁড়িয়ে গেল। এবার মাহিনকে যে কোনো প্রকারেই হোক তার সাথে কথা বলাতেই হবে। আচ্ছা, আমি ভুল করেছি। আমি আমার আম্মুর সাথে সবকিছু শেয়ার করে নিয়েছি, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন যদি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আমার সাথে কথা বলেন, তাহলে আমার উপকার হবে। আমি কিছু শিখতে পারবো আপনার থেকে। আমি কারো গুরু বা শিক্ষক না যে আমি কাউকে শিক্ষা প্রদান করব। আমার সাথে যেন কেউ কথা বলে না, আমার সাথে যেন কেউ কথা না বলে, সেটা আমি তাকে বলে দিয়ে এসেছিলাম। এখন সে যদি এখান থেকে চলে যায় তাহলে আমি খুশি হতাম। আপনি আমার সাথে কথা বলছেন তাতেই চলবে। এখন যদি এভাবে কথা বলেন তাও চলবে, কারণ আমার প্রশ্নের উত্তর পেলে আমি তাতেই খুশি হব। আমার খুব বিরক্ত লাগতেছে, আমি এখন কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। সে যদি এখান থেকে চলে যায় তাহলে আমি আরো খুশি হব। কিন্তু সে তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসেনি, তার সাথে গল্প করার জন্য এসেছে, তার সাথে কিছু শেয়ার করার জন্য এসেছে। তার গল্প করব, না হলে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। যে মানুষের দুর্বলতা সহায়তা নিয়ে অন্য মানুষকে ব্ল্যাকমেইল করে, বা যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, তার সাথে আমি ভুল করেও কথা বলি না। আমি কিন্তু তাকে সবকিছু বলে দিয়েছি, তার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছি, সে আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন যে আমাকে ভালো হওয়ার এত সুযোগ দিল, সে যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি ভালো হয়ে কি করব? তার থেকে আমি এখান থেকে চলে যাওয়াই উত্তম হবে। কেউ যদি কারো ভালো নিজে থেকে বুঝতে না পারে তাকে কখনো কেউ ধরে রাখতে পারবে না, এটা আমি ভালো করে জানি। যার যা মন চায় সে করতে থাকুক, আমার যতটা দরকার ছিল চেষ্টা করার আমি করেছি। এত রাগ কিন্তু একদম ভালো না স্বাস্থ্যের জন্য, বা যে কোনো কিছুর জন্য রাগ কখনো শান্তি নিয়ে আসতে পারে না, সবসময় দুঃখ ছাড়া। সেটা আমাকে বলতে হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এখন এখান থেকে যদি কেউ চলে যায় তাহলে আমার অনেক উপকার হবে। আমি নিজে রাগটাকে কন্ট্রোল করতে পারবো। সে যদি আমার সামনে থাকে তাহলে রাগটা আরো বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একটু পরে এখানে আসব। রুমের দরজা যেন খোলা থাকে। যদি ভুল করেও রুমের দরজা ভেতর থেকে বন্ধ হয়েছে তাহলে কিন্তু ভালো হবে না। সেটা একান্তই আমার ব্যাপার, আমি কি করব না করব সেটা আমি দেখব। কাউকে বলে দিতে হবে না। আর সে এখানে ভালো হওয়ার জন্য এসেছে, আর ভালোবাসাও সে পেয়েছে। সে যদি ভালো হয় আমি অনেক খুশি হব। যদি এভাবে আমার উপরে রাগ করে থাকে কেউ, তাহলে আমি ভালো হয়ে কি করব? সেটা আমার দেখার বিষয় না। আমি একজনকে ভালো করতে চেয়েছিলাম, সে আমার সাথে প্রতারণা করেছে। আমি আর কখনো তার সাথে কথা বলতে চাই না। মুখে বললে তো সব হয় না, তাই না? কাজে দেখিয়ে দিতে হয়। এখন তো সে কথা বলতেছে আমার সাথে, তাই না? তাহলে বাকি সময় কথা বললে সমস্যা কি? মুখে বলতেছি কারণ সে বুঝতে পারতেছে না আমার ব্যাপারটা, তাই তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে সে পরে এসে আমাকে ডিস্টার্ব না করে। এটা কিন্তু একদম ভালো হবে না, বলে দিলাম। সে আর একবার যদি এভাবে আমার সাথে কথা বলেছে তাহলে কিন্তু তাকে আমি... অযথা আমার উপর কেউ রাগ দেখালে সে তো বৃথা যাবে। আমার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নাই। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাই জন্য ভালো হবে। বুঝতে পেরেছি। ভালোভাবে কথা বললে কেউ তো শোনে না। যদি এখন খারাপ ব্যবহার করি তখন বুঝবে যে আরো খারাপ হয়ে যাচ্ছি। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন আমার ঘুমানো প্রয়োজন। এখন যদি কেউ আমাকে ডিস্টার্ব করে তাহলে তো রাগ এমনিতে উঠে যাবে, তাই না? আচ্ছা, আমি তাহলে তার জন্য কিছু ওষুধ নিয়ে আসতেছি। সে যেন দরজা বন্ধ করে না দেয়, তাকে বলে দিলাম। তারপরও যদি সে দরজা বন্ধ করে দেয় তাহলে বাড়িতে তুল কালাম তৈরি হবে। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। তাই আমি চাচ্ছি না কেউ আমার জন্য কষ্ট করুক। আমি এখন যদি ঘুমিয়ে যাই তাহলে ঘুম থেকে উঠলে আমার মাথা ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না সে আমার সাথে মেয়ে মানুষদের মতো ঝগড়া করতেছে কিসের জন্য ছেলে হয়ে। আমি বুঝতে পারতেছি না এত ঝগড়া করতে পারে একটা ছেলে।
আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি কেউ আমাকে কোনো প্রকার খারাপ কথা বলে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলায় বা আমাকে কথা দিয়ে কথা না রাখে বা আমি তার সাথে এমনি করি। অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যাচ্ছি, আর একটু পর এখানে চলে আসব। যদি এসে দেখি রুমের দরজা বন্ধ হয়েছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কথাটা বলে প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে দিল না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল, কারণ মাহিনকে দেখে বোঝা যাচ্ছে মাহিনের মাথা ব্যথা করছে, চোখ লাল হয়ে আছে। তাই প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল ওষুধ নিয়ে আসার জন্য। প্রিয়াঙ্কা তো এখানকার সবকিছু জানে আর দোকানদারদের সাথেও ভালো পরিচিত আছে, তাই সে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে একটা ডক্টর দোকানে চলে আসলো। ডক্টর দোকানে কিছু মেডিসিন নিয়ে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে যে রিনা বেগম রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, তাই তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে নিজে থেকেই টেবিলের উপর থেকে পানি নিয়ে মাহিনের রুমের সামনে চলে আসলো। এসে দেখে আবার মাহিন রুমের দরজার ভেতর থেকে বন্ধ করা। এটা দেখে তো প্রিয়াঙ্কা অনেক রাগ হতে লাগলো। প্রিয়াঙ্কা যে এত করে বলে গেল যাতে করে যেন ভিতর থেকে দরজা বন্ধ করা না হয়, কিন্তু সে আবার হয়ে গেল। তাই যদি হঠাৎ কোনো একটা কিছু হয়ে যায় তখন তো কেউ ভিতরে প্রবেশ করতেই পারবে না। প্রিয়াঙ্কা মাহিনের দরজার উপর আবার পেটানো শুরু করে দিল। মাহিন শুয়ে থাকতে পারছে না ভালো করে, এমনিতেই তার মাথা ব্যথা করছে, খারাপও লাগতেছে, তার উপর এত শব্দ আর ভালো লাগছে না বারবার। তাই সে বিরক্ত নিয়ে তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাকে রাগ দেখাতে গিয়েও থেমে গেল। কিছু না বলে চুপচাপ দরজা খুলে রেখে মাহিন আবার শুয়ে পড়ল, যাতে করে আর কারো কথা শুনতে না হয়, কারণ এখন কারো কথা শুনতে মন চাচ্ছে না মাহিনের। এই রাগগুলো আমার উপর না দেখিয়ে অন্য কারোর উপর দেখালে ভালো হবে, কারণ আমি কারোর রাগকে ভয় পাই না। আমি তাকে বলে দিয়েছিলাম যে সে যেন এখানে এসে আমাকে ডিস্টার্ব না করে, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগতেছে না আমার। এই নাও, এগুলো আগে খেয়ে নাও, তারপর ওষুধ খাবে, তারপর ঘুমিয়ে যাবে। যখন ঘুম ভাঙবে তখন ঠিক হয়ে যাবে। এখন জরুরি ওষুধ খাও, না হলে পরে আরো অসুস্থ হয়ে যাবে। তখন তোমাকে নিয়ে টেনশন করতে হবে। আমাকে নিয়ে কাউকে টেনশন করতে হবে না, আমি ঠিক হয়ে যাব। আমার ওষুধ খেতে হবে না, আর এখন আমার কিছু খেতেই ভালো লাগবে না, তাই আমি কিছু খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আর একবার না করেছো তাহলে কিন্তু কি করব নিজেও জানি না, মাথা ঠিক নেই কিন্তু। যে আমাকে কথা দিয়ে কথা রাখে না তার সাথে আমি কোনো কথা বলি না। এখান থেকে সে চলে গেলে আমি অনেক খুশি হব। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তারপর আমার উপর রাগ করে থেকো না। আমার উপর রাগ করে থাকলে এই ওষুধের উপর রাগ করে থেকো না। ওষুধ অন্তত খেয়ে নাও। আমি তাকে একটা শর্তে মাফ করে দিতে পারি। সে যদি এরপর থেকে আমার কথা শুনে তাহলে আমি তাকে মাফ করে দিতে পারি। আচ্ছা, কথা দিলাম এখন থেকে তোমার সব কথা আমি মেনে চলবো। তাও আমার উপর রাগ করে থেকো না, ওষুধটা খেয়ে নাও। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার ওষুধ খেতে হবে না। তাই আমি এখন কোনো ওষুধ খাবো না। আমার কিছু খেতে ইচ্ছে করতেছে না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। এখন তো খুশি? এখন কথা বলতেছি। আমি এত কষ্ট করে ওষুধ নিয়ে আসলাম আর তুমি খাবে না? এটা কিভাবে হয়? তোমাকে খাইতেই হবে। তুমি বোঝার চেষ্টা করো না কিসের জন্য। বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, তুমি যাও, আমি পরে খেয়ে নিব। সেটা কোনোভাবেই সম্ভব না। আমি যেহেতু এনেছি আমার সামনে খেতে হবে। তার আগে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর কাউকে ঘুমাতেও দেব না। আমার সাথে ঠিক হচ্ছে না। আমি কিন্তু এবার অনেক রেগে যাব। রেগে গেলে আমি কি করি না করি কিচ্ছু জানি না। এখন যদি সে আমার সামনে থেকে চলে না যায় তাহলে কিন্তু ভালো হবে না। তুমি কিন্তু আবার আমার উপর রেগে যাচ্ছ। এটা কিন্তু কথা ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তার উপর আবার রাগ দেখাচ্ছ কিসের জন্য? হয়েছে, দাও, কি করতে হবে দাও, আমি খেয়ে নিচ্ছি। তারপর তুমি এখান থেকে চলে যাবে, আর এক মুহূর্ত এখানে থাকবে না। তারপর প্রিয়াঙ্কা মুচকি হেসে মাহিনকে ফলগুলো দিল। মাহিন চুপচাপ সেগুলো খেয়ে নিল, আর তারপর প্রিয়াঙ্কা মাহিনকে ওষুধগুলো এগিয়ে দিল। মাহিন সেগুলো খেয়ে শুয়ে পড়ল, আর প্রিয়াঙ্কা মাহিনের পাশে কিছুক্ষণ শুয়ে থাকলো। মাহিন চোখ বন্ধ করে নিয়েছে। মাহিন অনুভব করছে যে তার পাশে প্রিয়াঙ্কা শুয়ে আছে, কিন্তু মাহিন কোনো কথা বলছে না। এখন তার প্রচুর মাথা ব্যথা করছে তার জন্য। এখন যদি মাহিন প্রিয়াঙ্কার সাথে চিল্লাচিল্লি করে তাহলে নিজের ক্ষতি হবে, তার মাথা ব্যথা ঠিক হবে না। তাই মাহিন নিরুপায় হয়ে চুপ মেরে আছে, কিছু বলতে পারছে না। তার এখন কোনো শব্দ ভালো লাগছে না। মাহিন না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। এখন কি করবে? প্রিয়াঙ্কাকে এখান থেকে যেতেও বলবে, তখন তো আবার প্রিয়াঙ্কা নানা ধরনের কথা শুরু করে দিবে। কিন্তু এখন তো মাহিনের কোনো কথা বলার ইচ্ছে করছে না।
তাই মাহিন বাধ্য হয়ে চুপচাপ শুয়ে রইল, কোনো কথা বলছে না, একদম নিরুপায় হয়ে সেখানেই চুপ মেরে শুয়ে রইল। আর প্রিয়াঙ্কা মাহিনকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কেন এরকম করছে। কেন জানি প্রিয়াঙ্কার ভালো লাগতেছে মাহিনের উপর অধিকার ফলাতে। প্রিয়াঙ্কা এর আগে এরকম কখনোই অনুভূতি হয়নি। এই প্রথম প্রিয়াঙ্কার এরকম অনুভূতি কাজ করছে মনের ভেতর। মাহিন যে কখন ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। যখন তার ঘুম ভাঙলো তখন দেখে প্রিয়াঙ্কা তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মাহিন সেটা দেখে অবাক হলো, কারণ প্রিয়াঙ্কা এখানে শুয়েছিল, সে উঠে যায়নি। সেটা ভেবে মাহিনের অনেক রাগ হতে লাগলো। এখন মাহিনের মাথা একদম ঠিক আছে। এখন তো তাকে বকাঝকা করতেই পারে, কারণ তাকে তখন বলতে পারেনি, তখন তার মাথায় প্রচন্ড ব্যথা ছিল। মাহিন প্রিয়াঙ্কাকে ধাক্কাধাক্কি করতে লাগলো যাতে করে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে যায়। কিন্তু প্রিয়াঙ্কা ঘুম ভেঙে দিয়েছে একটু আগে, যখন মাহিন বুঝতে পেরেছে যে প্রিয়াঙ্কা তার উপর শুয়ে আছে। আর যখন মাহিন প্রিয়াঙ্কাকে একটু স্পর্শ করেছিল তখনই প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গিয়েছে। সে চুপ মেরে শুয়ে আছে, দেখতে চায় মাহিন কি করে তার সাথে। এখনো শুয়ে থাকলে হবে? আমার ঘুম ভেঙে গিয়েছে, আর আপনি এখানে শুয়ে আছেন কিসের জন্য শুনি? ভালোভাবে কথা বলি দেখে যা খুশি তাই করবেন, আমি সেটা মেনে নিব? প্রিয়াঙ্কা চুপ, কোনো কথা বলছে না। সে ঘুমের ভান ধরেই শুয়ে আছে এখনো মাহিনের বুকের উপর। মাহিন প্রিয়াঙ্কাকে সরিয়ে দিল এবার বিরক্ত ভাব নিয়ে। এবার প্রিয়াঙ্কা চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা কিছুই জানে না, এরকম একটা ভাব করে মাহিনের দিকে তাকিয়ে রইল। আজব ব্যাপার তো, এটা কি হচ্ছে আমার সাথে? আমি আপনার সাথে ভালোভাবে কথা বলি বলে আপনার যখন যেটা ইচ্ছে সেটা করবেন? এটা কখনো মেনে নিতে পারবো না আমি। আসলে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে রেখেছেন, যার কারণে আমি যেতে পারিনি। আমার এখানে দোষ কোথায় বলুন তো? মাথা ঠিক আছে আপনার? আমি কিসের জন্য আপনাকে ধরে রাখবো? আর আপনি আমার রুমে শুয়েছিলেন কিসের জন্য সেটা বলেন। ন্যাকামি করতে হবে না, আমি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছি। আপনার মতলবটা কি? আমি এত জোর করলাম, আপনি আমাকে ছেড়ে দিলেন না কিসের জন্য সেটা বলেন আগে। আচ্ছা, আমি ভুল স্বীকার করতেছি, হয়তো ঘুমের ঘোরে আপনাকে ধরতে পারি। এখন প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর আমার এখানে আসবেন না বলে দিলাম। ভালো লাগতেছে না, আপনি এখান থেকে চলে যান। এখনো এখানে একদিন থাকলাম না, তাতেই আমার উপর বিরক্ত হয়ে চলে যেতে বলছেন। বাহ, আপনার কথা আর কোনো জবাব নেই আমার কাছে, কি বলবো? আচ্ছা, চলে যাচ্ছি। আমি কি সেটা বলেছি? আমি এই রুম থেকে চলে যেতে বলেছি, বাসা থেকে চলে যেতে বলিনি। উল্টাপাল্টা বুঝলে কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যান, আর নিজের রুমটা বুঝে নিয়ে সেখানে গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছো কিসের জন্য বুঝলাম না। আমাকে কি চেনো না, নাকি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার বড়? আমার ইচ্ছা হয়েছে আমি বলতেছি, আপনার ইচ্ছা আছে আপনিও তো আমাকে আপনি বলে সম্বোধন করলেন, তাই না? আচ্ছা, এখন যেহেতু তোমার মাথা ব্যথা হয়েছে, চলো আমার সাথে, আমার রুমটা গুছিয়ে দিয়ে আসবে। একা একা কতক্ষণই গুছাবো, তুমি সাহায্য করলে অনেক উপকার হবে। আমি যেতে পারবো না। তোমার একটা ভাই আছে, গিয়ে তাকে বলো, সে তোমার সাথে তোমাকে সাহায্য করবে। আমি যেতে পারবো না। তুমি তো আমার বড় ভাই, তাই না? তখন না বললাম তুমি আমার ভাই, আর ভাই বোনকে সাহায্য করবে, আর ভাই বোনকে সাহায্য করবে না, এটা কোনো কথা? আমি যেতে পারবো না, কারণ আমার কাজ আছে। আমি এখন বাসা থেকে বেরিয়ে যাব, আর তুমি তোমার রুম একা গুছিয়ে নাও। তুমি না তখন বললা তুমি আমার ভাই, তাহলে তুমি তোমার বোনকে কেন সাহায্য করবে না? এটা কিন্তু স্বার্থপরতা দেখাচ্ছ তুমি। আমি কারো ভাই হতে চাচ্ছি না, আর কারো কোনো সাহায্য করতে পারবো না। এখন আমি বাসা থেকে বেরিয়ে যাব, তুমি যাও গিয়ে তোমার কাজ করো, তাহলে ভালো হবে, আমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন আমার ভাই হবে না, তাহলে একটা স্বামী হয়ে যাও। মাথা ঠিক আছে কি তোমার? কি আবল তাবল কথা বলতেছো? এখান থেকে যাবে নাকি বাহির করে দেবো ধাক্কা দিয়ে? এখানেই ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? এখনই ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? কিছুদিন গেলে যে কি বলবে ভেবে পাচ্ছি না। তার আগে আমি এখান থেকে সরে যাই, সেটাই ভালো হবে। আমার সাথে এত ন্যাকামি করতে হবে না। তুমি বাহিরে গিয়ে দেখো, তোমার গুলুমুলু একটা ছোট ভাই আছে, তাকে বলো তোমার সব কাজ করে দিবে। আমি কারো কাজ করে দিতে পারবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ভাই তো হবে না, আমি বললাম আমার স্বামী হয়ে যাও, তারও কোনো উত্তর দিচ্ছ না। ব্যাপার কি? হয় স্বামীর মতো দায়িত্ব পালন করো, না হলে ভাইয়ের মতো ভেবে দেখো কোনটা করবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমার বাহিরে কাজ আছে, এখন আমি বাইরে যাচ্ছি, পরে এসে কথা হবে। এখন তুমি গিয়ে তোমার ঘর গুছিয়ে রাখো, আর বেশি রকম বাড়াবাড়ি করবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। তুমি বললে তো আমি শুনবো না, আমি যেটা বলবো সেটাই হবে। এখনো বুঝো নাই ব্যাপারটা?
আচ্ছা, যেটা বলবে সেটাই হবে। এখন আমি বাইরে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলে গেলাম। আমার যখন খুশি আসবো, যখন খুশি বেরিয়ে যাব। তুমি আমার সাথে কোনো প্রকার ঝগড়া করতে আসবে না। একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে তুমি কিন্তু আমাকে ভালো করার জন্য এত কিছু করতেছো। এখন যদি তুমি আমাকে অ্যাভয়েড করে চলো, তাহলে কিন্তু আমি এর থেকে বেশি খারাপ হয়ে যাব, মাথায় রেখো। সেটা আমার মাথায় থাকবে, কিন্তু নিজের কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করবে, বুঝো নাই? এমন হয়েও না যে গরুর মতো পিটানি দিয়ে তোমাকে আবার ভালো পথে নিয়ে আসা লাগে। সেটা সময় বলে দেবে কে কি করবে কে কি না করবে। এখন তুমি বকবক না করে আমার সাথে যাবে আর আমার রুম গুছিয়ে দেবে, তারপর যেখানে খুশি সেখানে চলে যাবে, কেউ বাধা দিবে না। মাহিন কোনো কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়াঙ্কা সেটা থেকে অবাক হচ্ছে, কারণ মাহিন এরকম করতেছে ব্যাপার কি? সে তো তাকে প্রথমে বলেছিল ভালো করবে, কিন্তু প্রিয়াঙ্কা সেদিন একটু ভুল করেছিল। মাহিন কি তার জন্য এখনো রাগ করে আছে? মাহিনের কি এখনো রাগ ভাঙাতে পারেনি সে? প্রিয়াঙ্কা মনে মনে বিষণ্ণ হয়ে পড়লো যে সে যে চেষ্টা করলো তা কি ব্যর্থ হচ্ছে, কারণ চেষ্টা এখনো সাফল্য অর্জন করতে পারেনি। তাকে ভালো কিছু করতে হবে, তারপর মাহিনকে পটিয়ে নিতে হবে, না হলে সে যে ভুল করেছে সে কখনো ক্ষমা করবে না। মাহিনকে দেখে যেটা বোঝা গেল, মাহিন কখনো তাকে ক্ষমা করবে না যদি সে তার মনের মতো কাজ করতে না পারে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি গিয়ে মাহিনের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে আসলো, যাতে করে মাহিন বাসা থেকে বেরিয়ে যেতে না পারে। সেটা দূর থেকে পিচ্চিটা দেখে নিল। পিচ্চিটা বলতে মাহিনের মামাতো ভাই। সে সেখান থেকে ভাবতেছে যে মাহিন মনে হয় বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই সে চুপচাপ তাদের পেছনে পেছনে আসতে লাগলো তারা কি করে সেটা দেখার জন্য। আর এদিকে প্রিয়াঙ্কা মাহিনকে টেনে ধরে রুমের ভেতর নিয়ে গেল, আর সেটা দেখে তো আশিক অবাক। তারা কি করতেছে ভেতরে সেটা দেখার জন্য সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, আমি বাইরে যাব। আমার জন্য কেউ অপেক্ষা করতেছে বাইরে। আমাকে এখন যেতে হবে তাড়াতাড়ি। আমি তো এত কিছু শুনতে চাইনি। এখন আমার সাথে তুমি কাজ করবে, এটাই হলো বড় কথা। আর এখন আমার বিছানা সহ যাবতীয় কাজ তুমি করে দেবে, আর আমি তোমাকে শুধু দেখিয়ে দেব। আমার মাথায় কি ভূত চেপে বসেছে যে আমি তোমার কাজ করে দিব? কখনোই না। তুমি তোমার কাজ করে নাও, কারণ নিজের কাজ নিজেকেই করতে হয়। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু প্রথমে আমি তো এত কাজ একা করতে পারবো না, তাই তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমাকে একটু সাহায্য করো, ঝামেলা শেষ। এত কথা পেঁচাও কিসের জন্য? আমি ছেলেটাই পেঁচানো, তাই আমার কথাগুলো পেঁচানো। এখন আমি এখান থেকে যেতে চাচ্ছি। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তোমার একটা ভাই আছে, তাকে ডেকে এনে দিচ্ছি, সে করে দিবে। অনেক হয়েছে, এখন চুপচাপ যেটা বলতেছি সেটা করো। ঝগড়া করতে ইচ্ছে করতেছে না আমার, খুব ক্লান্ত লাগতেছে। এখন রুমটা পরিষ্কার করতে হবে, তারপর বিশ্রাম করব, তাড়াতাড়ি করো। আচ্ছা, আজকে তোমাকে আমি শেষবারের মতো একটু সাহায্য করতেছি। এরপর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এখন থেকে নিজেই নিজের চেষ্টা করা ভালো হবে। কেউ কাউকে জোর করে ভালো করাতে পারে না। আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা ভালো ছেলে, কিন্তু এখন তোমার সাথে কথা বলে দেখতে পারতেছি তুমি যে এরকম একটা জঘন্য মন মানসিকতার মানুষ, এখন বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, তাহলে কাজটা শুরু করা যাক। মাহিন কিছু বলতে গিয়েও থেমে গেল, কোনো কিছু বলল না, চুপচাপ হয়ে গেল। তারপর প্রিয়াঙ্কার রুমটা ভালো মতো গুছিয়ে দিতে লাগলো, আর প্রিয়াঙ্কার সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো, যাতে করে তাদের কোনো সমস্যা না হয় তার জন্য। আর এদিকে মাহিন সবকিছু ঠিকঠাক করে দিয়ে যখন বের হয়ে আসবে, তখন প্রিয়াঙ্কা আরেকটা বাহানা ধরলো, এখন নাকি তাকে আবার বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। এটা শোনার পর মাহিনের রাগ চরম পর্যায়ে উঠে গেল। সে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে প্রিয়াঙ্কার এরকম আবদার শুনে মাহিন প্রিয়াঙ্কার জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখলো যে তার মামাতো ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসতেছে মাহিনের অবস্থা দেখে। মাহিন চোখ রাঙিয়ে তাকিয়ে রইলো তার দিকে, কিন্তু কিছু বলল না। চুপচাপ সে নিচে নেমে যাচ্ছে, তখন তার মামাতো ভাই তার পিছু পিছু আসতে লাগলো। মাহিন তাকে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে, কারণ তাকে পাত্তা দিলে এখন আরেকটা ঝামেলায় পড়তে হবে। এখন সে বাহানা ধরবে তাকে সাথে নিয়ে যেতে হবে, আর তার মামুনি তো তাকে যেতে দিবে না, কারণ তার পরীক্ষা চলতেছে। তার জন্য মাহিন এখন আশিকের সাথে ভালো ব্যবহার করলে সে তো মাথায় চড়ে যাবে। কিরে ভাই, এত ভাব নিচ্ছিস কিসের জন্য? বিয়ে করে ফেলছিস, তার জন্য কি আমার সাথে কথা বলবি না? তোর বউকে কিন্তু তাহলে আমাদের বাসায় থাকতে দিব না, এত ভাব দেখাইলে। মাহিন তার মামাতো ভাইয়ের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। এসব কি বলতেছে? বিয়ে করা বউ? আর সে একদম অবাক হয়ে গেল তার মামাতো ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে। একটু স্বাভাবিকভাবে নিল বিষয়টা, কারণ মাহিন বুঝতে পারলো
যে সে আসলে সে বিষয়টা এখনো জানে না, যার কারণে সে এইরকম ভাবে বলতেছে। হয়তো জানলে আর বলবে না, তাই মাহিন সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো। অনেক হয়েছে, আমার সাথে কথা না বলে থাকতে পারবি না, ভালো করে জানি। তাই বল, কবে বিয়ে করলি? আর আমাকে তো জানালি না। আর তার ছোট বোন আছে কিনা সেটা আমাকে একটু বল। কি বলেছিস আরেকবার বল তো শুনি। কি বললি? তার ছোট বোন? ছোট বোন থাকলে তুই কি করবি শুনি? আরে ভাইয়া, বুঝো না ব্যাপারটা? তুমি বিয়ে করেছো, তোমার শালি থাকবে, তার সাথে আমি একটু, ব্যাপারটা একটু বুঝে নাও। এত বলতে হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো আসলে আমি কি বলতে চাচ্ছি, আছে কি না শালি। তার মানে মামানি আমাকে তোর বিষয় যেগুলো বলেছে সবকিছু ভুল, আর তুই কি বলতেছিস? আচ্ছা, আমি এখন তোকে কিছু বলতেছি না, মামানিকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, তারপর তোর সাথে কথা হবে। কারণ এখন তোকে বললে কোনো লাভ হবে না। এখন উপর মহলে বিচারটা দিয়ে আসি, তারপর তোর ব্যবস্থা করতেছি আমি। প্লিজ ভাইয়া, আম্মুকে কিছু বলিস না, তাহলে আমাকে সেই রকম পিটুনি দেবে। আর আমি চাই না নতুন ভাবে সামনে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক, আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক। একটা প্রেস্টিজ আছে না, বুঝতে হবে। আচ্ছা, আমি তোকে বুঝিয়ে বলেছি বিষয়টা। সে আমার বউ না, তোর বোন। মামনি তাকে দত্তক নিয়েছে। কি বলছিস ভাইয়া এসব? আমি বুঝতে পারছি না। আমার সম্পত্তির ভাগ নেবে সে, তাকে আমি কখনোই বাসাতে থাকতে দেব না। আমি তাকে এখনই বের করে দিব। তুই কি বলছিস? আমার বোন লাগবে না, আমার ভাবি লাগবে, বুঝেছিস? আমি সব বুঝতে পেরেছি, এখন আমি বিষয়টা তোকে বুঝিয়ে বলছি। আমি যদি এখন তাকে বিয়ে করি, তুই আমার শালা হবি, তাই না? এখন থেকে তুই আমাকে দোলাভাই বলে ডাকবি। তোর কি মাথা ঠিক আছে? আমার বোনকে আমি তোর সাথে বিয়ে দিব? কখনো না। এটা তুই কিভাবে ভাবতে পারলি? তুই এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এক্ষুনি যে বললি তোর বোন লাগবে না, আর এখন কি বলেছিস? একটু আগে বললি যে তুই তাকে এখন বাসা থেকে বের করে দিবি। এখন যখন বললাম যে সে তোর বোন আর আমি তাকে বিয়ে করব, আর আমি এখন থেকে তোর দুলাভাই, তখন তোর গায়ে লাগতেছে ব্যাপারটা? বুঝলাম না। আশিক একদম চুপ হয়ে গেল। সে শুধু ইশারা করে পেছনে দেখিয়ে দিচ্ছে যে পেছনে যেন তাকায়, কিন্তু মাহিন তো, সে তো পিছনে তাকাচ্ছে না, উল্টো আশিকের হাত ধরে আছে যাতে করে আশিক সেখান থেকে দূরে কোথাও যেতে না পারে। আর এদিকে আশিকের অবস্থা একদম নাজেহাল। সে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ সামনে যাকে দেখতে পাচ্ছে সে তো একদম অবাক। আশিকের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা আর মাহিনের পেছনে, আর মাহিন তো দেখতে পাচ্ছে না, কিন্তু আশিক তো ঠিকই দেখে নিয়েছে, তাই সে চুপ হয়ে গেল। মাহিন কেউ বলতেছে চুপ করতে, কিন্তু মাহিন চুপ হচ্ছে না, উল্টাপাল্টা কথা বলতেছেই। বারবার যখন আশিক মাহিনকে ইশারা করতেছে, তখন মাহিন একটু কিছু বুঝতে পারল, চুপচাপ হয়ে গেল। মাহিন কোনো কথা বলল না। আসলে আশিক কেন এরকম করতেছে বিষয়টা জিজ্ঞেস করার জন্য মাহিন চুপ হয়। আশিকের হাত আরো শক্ত করে ধরলো যে এরকম করতেছে সে কেন। কি রে, এরকম করতেছিস কেন? যেন বুঝতেছি না তো, সমস্যা কোথায় বল? আমার আবার কিসের সমস্যা থাকবে? সমস্যা তো একটু পর তোর শুরু হয়ে যাবে। পিছনে তাকিয়ে দেখ। তোকে যে এতক্ষণ আমি চুপ করে থাকতে বললাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। এতক্ষণ সম্মান দিয়ে কথা বলতেছিলাম, এখন কেন তুই করে করছিস সেটা তো তুই বুঝতে পারছিস না। কি হয়েছে তোর? এরকম করতেছিস কেন? পিছনে কে রে? দাঁড়া তো দেখতেছি। তাকে এত ভয় পাওয়ার কি আছে? আজকে তার ভেজাল আছে বলে দিলাম। কথাটা বলে মাহিন যখন পেছনে ফিরে তাকালো, তখন পিছনে ঘুরে যাকে দেখতে পেল, মাহিন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কারণ পিছনে আর কেউ না, প্রিয়াঙ্কাই দাঁড়িয়ে ছিল, আর মাহিনের সব কথা শুনে নিয়েছে। এখন মাহিন কি করবে ভেবে পাচ্ছে। সেখান থেকে সরেও যেতে পারছে না, আবার আশিককেও যেতে দিচ্ছে না, কারণ আশিক যেতে নিলে মাহিন সেখানে একা পড়ে যাবে, আর কত কথা তাকে শুনতে হবে। লজ্জায় মাথা নিচু করে রইল। আশিক বারবার নড়াচড়া করতেছে যাতে করে মাহিন আশিকের হাতটা ছেড়ে দেয়, আর আশিক সেখান থেকে পালিয়ে যেতে পারে, যাতে করে কোনো সমস্যা না হয়, পরে সে দেখে নিবে। কিন্তু মাহিন তাকে যেতে দিচ্ছে না। সেটা দেখে আশিকের অবস্থা নাজেহাল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর এদিকে প্রিয়াঙ্কার রাগ দেখে কে। এসব কি কথা হচ্ছে এখানে? এই কথাগুলোর মানে কি বুঝতেছি না। আর এসব কথা নিয়ে মজা করার কি আছে? আসলে সেরকম কিছু না, আমি তো শুধু একটু মজা করতেছিলাম। আর আপনি যে পিছনে এসেছেন সেটা কি বলবেন না? আমি কোথায় যাব না যাব সেটা একান্ত আমার ব্যাপার, কিন্তু আপনি এসব কি কথা বলতেছেন সেটা আমাকে বলেন। বাহ, এখন তো আপনি সুন্দর আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছেন, আর আমি যখন বলি তখন যত দোষ খুঁজেন, তাই না? এখন কিন্তু আমার মাথা ঠিক নেই, মাথায় কিন্তু প্রচন্ড রাগ জমে আছে, তাই এখন ন্যাকামি না করে সুন্দরভাবে উত্তরগুলো এখন দেন। আমি কারো কথা শুনতে রাজি না। এই ছোট, চলো, আমরা এখানে থাকতে পারছি না। কে কি বলেছে সেটা তো আমার শোনার সময় নেই। আসল ব্যাপারটা চিপায় চিপায় না রেখে বলে দিলে ভালো হয়।
কেন মনের ভেতর রেখে দিয়েছেন বললেই তো হয়, তাই না? কোনো কথা নেই এখানে। এখন আপনি রুমে চলে যান, আমরা বাইরে যাব। আমাদের ডিস্টার্ব করবেন না। আমার কথার উত্তর না দিয়ে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেন আর ওকে ছেড়ে দেন। ও এখান থেকে চলে যাক, আপনার সাথে আমার কথা আছে। আশিক এখানে থাকবে, কোথাও যাবে না। কি কথা আছে ওর সামনে আমাকে বলতে থাকেন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি যেটা সেটাই করেন, না হলে কিন্তু আমি আম্মুকে গিয়ে বিচার দেব, আরো অনেক উল্টাপাল্টা কথা বলবো। তখন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার থেকে ভালো হবে আপনি আশিককে যেতে দেন। মাহিন এবার মহা চিন্তায় পড়ে গেল। প্রিয়াঙ্কা তো ঠিক বলেছে, এখন যদি সে মামানিকে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে তার মামানি তো তাকে ছেড়ে কথা বলবে না, তাকে তো অনেক প্রশ্ন করবে। সব প্রশ্ন শুনতে শুনতে তো মাহিনের আজকে দিনটাই শেষ হয়ে যাবে, কোথাও যেতেও পারে না। তার থেকে আশিককে এখান থেকে যেতে দেওয়াই ভালো হবে, পরে দেখা যাক কি বলে। মনে মনে মাহিন ভাবলো এসব। তারপর মাহিন আশিকের হাত ছেড়ে দিল আর আশিক সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সে তো মহা দুশ্চিন্তায় ছিল, এই ঝামেলার মধ্যে যদি যায় তাহলে তার আম্মু তাকে এখন পিটাবে, যেটা বলার বাহিরে। আশিক গিয়ে পড়ার টেবিলে বসে পড়াশোনা শুরু করে দিল। এমন ভাব করে পড়াশোনা করছে মনে হচ্ছে সে এই বাসায় কি হয়েছে কিছুই জানে না। তারপর মাহিন সেখানে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। প্রিয়াঙ্কা তো মাহিনের দিকে তাকিয়েই আছে, প্রিয়াঙ্কা কিছুই বলছে না। মাহিন তো আছে। প্রিয়াঙ্কা হঠাৎ করে মাহিনের হাত ধরে ছাদে নিয়ে আসলো। মাহিন চুপ করে আছে, প্রিয়াঙ্কা কি করবে সেটা শুধু ভাবছে। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না। আমি তখন মজা করতেছিলাম, আপনি যে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি তার জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। লুকিয়ে রেখে লাভ কি? লুকিয়ে রেখে লাভ কি? বলে দিলেই তো হয়। এত লুকোচুরি করতেছেন কিসের জন্য আমার সাথে? আমি আপনার চোখ দেখে বুঝতে পারতেছি। কেন বলতেছেন না কথাগুলো? আজব কথাবার্তা বলতেছেন আপনি। আমি আপনাকে কি বলবো? আর আপনার থেকে কি আমি লুকোচুরি করলাম? দেখেন, ভালোই ভালোই বলতেছি, বলে দেন, তাহলেই ভালো হবে। না হলে কিন্তু পরে যদি আমি বলার পর স্বীকার করেন তাহলে কিন্তু আমি এই বাসা ছেড়ে চলে যাব। তার থেকে ভালো হয় আপনি আগেই কথাগুলো বলেন আমাকে। আমাকে বাইরে যেতে হবে, অযথা এসব প্রশ্ন করে আমাকে ডিস্টার্ব করবে না। আমি এখন বাইরে যাচ্ছি, পরে এসব নিয়ে কথা হবে। আমি কাউকে ডিস্টার্ব করতেছি না, আমি শুধু তার কাছ থেকে সত্যিটা জানতে চাচ্ছি। সে যদি আমাকে ভালোবাসে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায় শুনি? এটা আপনাকে কে বলেছে? এটা কখনো সত্যি হতে পারে না। আমি কাউকে ভালোবাসি না, এটাও সত্য কথা। আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আপনার চোখ জানান দিচ্ছে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। তাহলে আমার এখানে কিছু করার নেই, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে পরে বলিয়েন। এখন আমি বাইরে যাব, আমার বাহিরে কাজ আছে। বাহিরে তোমার কি কাজ আছে আমার সাথে গিয়ে দেখতে চাই, কারণ তুমি তো এখানে কাউকে চেনো না। তাহলে কার সাথে তোমার দরকার থাকতে পারে? আমি সেই দরকারটা আজকে দেখব তোমার। আমি তোমার সাথে যাব। কে বলেছে আমি কাউকে চিনি না? আর একটা কথা মাথায় আছে তোমার? মিলনের কথা যে দোকান ধরে বসে আছে তার হিসাব প্রতি তো আমাকে নিতে হবে। আমি সেখানে যাচ্ছি। সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে। তোমার সেসব দেখাশোনা করতে বলা হয়নি। সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে, তোমাকে সেসব দেখাশোনা করতে বলা হয়নি। তাই তুমি আমাকে বাহানা দেখানো বন্ধ করো। আমার সামনে থেকে সরে যাও, আমাকে যাইতে দাও। ভালো হচ্ছে না বলে দিচ্ছি, আমাকে যাইতে দাও এখান থেকে। যতটা না তুমি সত্যিটা আমাকে বলতে পারো, যতক্ষণ না তুমি সত্যিটা আমাকে বলতে পারো ততক্ষণ আমি তোমাকে কোথাও যেতে দিব না। আর যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু খবর আছে। মাহিনের এখন কি করা উচিত আর প্রিয়াঙ্কার প্রশ্নেরই বা কি জবাব দেওয়া উচিত বুঝতে পারছে না মাহিন। তাই সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা তাকে বারবার প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু মাহিন প্রিয়াঙ্কার প্রশ্নকে ইগনোর করে চলতেছে, কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। কি বলা উচিত তার? মাহিন যে মনে মনে প্রিয়াঙ্কাকে পছন্দ করা শুরু করে দিয়েছে সেটা মাহিন ভালো করে জানে, কিন্তু প্রিয়াঙ্কার কাছে সেটা প্রকাশ করার মতো না, কারণ সেটা কখনোই সম্ভব না তার জন্য। মাহিন চুপ করে আছে দেখে প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে গেল, আর মাহিন সেটা দেখে ভয় পেয়ে গেল। হঠাৎ করে প্রিয়াঙ্কা আবার কি করে বসে বলা যায় না। মাহিন কিছু বলতে যাবে প্রিয়াঙ্কাকে, তখন মাহিনের মুখে হাত দিয়ে বসলো, আর সেটা দেখে মাহিন অবাক হয়ে গেল। এখন কি করবে না করবে পুরো বিষয়টাই মাহিনের মাথার উপর দিয়ে যাচ্ছে। মাহিনের এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। মাহিন চুপ করে রইল
আর প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে আসলো। কি করতেছ এসব? কি করতেছ এসব তুমি? আমার থেকে দূরে সরে যাও, আমার আর ভালো লাগতেছে না। তুমি কি সত্যি এই কথাটা স্বীকার করবে নাকি করবে না সেটা এখন বলো। যদি স্বীকার করতে চাও তাহলে কিন্তু আমি এখান থেকে লাভ দিব, সত্যি সত্যি। পাগল হয়ে গিয়েছো তুমি? আমি বললাম তো এরকম কোনো কিছু না। কেন আমার কথা তুমি বিশ্বাস করতেছো না? আমার চোখ কি কথা বলতে পারে যে তুমি আমার চোখ দেখে সবকিছু গণনা করে দিচ্ছ? তুমি কি জ্যোতিষী? তুমি যে আমাকে মিথ্যা কথা বলতেছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। তুমিও জানো যে তুমি মিথ্যা কথা বলতেছো, তারপরও কেন আমার সাথে এরকম করতেছো বলো তো? কারণ এটা কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে তুমি এখন থেকে আমার বোন, আর বোনের সাথে কখনো প্রেম করা যায় না। আমি তো আর তোমার নিজের বোন না, মামাতো বোন হয়ে গেলাম। আর এখন মামাতো বোনকে কত ছেলেই পছন্দ করতে পারে, কতজনেই বিয়ে করতেছে। আর তুমি কি ধরে আসো যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কারণ মামনি আমার মায়ের থেকে বেশি। আমি মামানিকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, যেটা বলার বাইরে। তিনি একটা কথা বললে আমি সেটা কখনো অমান্য করে সেখান থেকে চলে যেতে পারি না। আর এখন থেকে তুমি তার মেয়ে হয়ে গিয়েছো, তার মানে তুমি এখন থেকে আমার বোন। আচ্ছা তাহলে এই ব্যাপার, যদি তিনি আমাদের বিয়ে দিতে চান তাহলে তুমি তো বিয়ে করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে এই কথাই রইলো। এখন তুমি রেডি থাকো, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি এই কথা মামনির কাছে বলবে না, তাহলে তিনি আমাকে অনেক বাজে একটা ছেলে মনে করবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারতেছো। আমি তার সামনে কখনো খারাপ ছেলে হতে চাই না। তিনি কখনো তোমাকে খারাপ বলে নাই, আর ভবিষ্যতেও বলবে না। আর আমি চাইবো না যে তোমাকে তার সামনে খারাপ বানাতে। আমি তোমার জায়গা ঠিক রেখেই সবকিছুর ব্যবস্থা করব, সমস্যা নেই, টেনশন করিও না। তুমি বলো এরকম কোনো কিছু করবে না, আমি চাই না। এখন তুমি এসব করো, বুঝতে পারছো? তাহলে আমি এই বাসা থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না, সেটা মাথায় রেখো। আমি সেটা দেখে নেব। এখন তুমি শুধু বলো তুমি রাজি আছো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি এটা তোমাকে কথা দিলাম। আমি তোমাকে এই বিষয়ে কোনো কথা দিতে পারবো না। আমার পরিবার আছে, তাদের মতামতের একটা বিষয় আছে। আমি তোমাকে কোনোভাবে এইখানে এইভাবে কথা দিতে পারিনি। আচ্ছা পরিবারকে আমি ম্যানেজ করে নেব, তাহলে তো তোমার সমস্যা নেই। এখন তাহলে আমাকে চাপ দিতে হবে তোমার পরিবারের উপর। আচ্ছা দেখি পরিবার কি বলে। আমি তো দেখতে খারাপ না, আর খারাপ চরিত্র ছিল এতদিন, এখন ভালো হয়ে যাচ্ছি। দেখি সর্বশেষ ভালো হওয়ার চেষ্টা করে দেখবো এবার। আমি চাচ্ছি না তুমি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলো এখন, কারণ আমি এখনো কোনো ধরনের জব করি না, আর আমি একটা বেকার ছেলে। সে দেখা যাবে। এখন যেটা করতে চাচ্ছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। এখানে তুমি কোনো নাক গলাবে না বা এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। যা কথা বলার আমি বলবো। আচ্ছা তাহলে আমি এখন নিচে গেলাম। তুমি এই বিষয় নিয়ে সবার সাথে একটু কথা বলে নিও, আর আমি এখানে কোনো কথা বলবো না। আচ্ছা আমার মতো খারাপ একটা মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে সেটা এখন বলো তো একটু। এখন এসব কথা আমি বলতে চাচ্ছি না, আমার বাহিরে কাজ আছে। তুমি বোঝার চেষ্টা করো না কিসের জন্য। আমি বললাম তো, সবকিছু শেয়ার করলাম। এখন তো আমাকে যেতে দেবে, তাই না? আচ্ছা তাহলে এখন আমি এই অনুযায়ী কাজ করব, দেখি কি করা যায় এই বিষয়টা নিয়ে। তুমি তো রাজি হয়ে গিয়েছো, বাকিটা আমি দেখে নেব। তারপর প্রিয়াঙ্কা আর মাহিন সেখানে কোনো কথা বললো না, দুজনেই চুপচাপ নিচে নেমে আসলো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে নিচে নেমে আসলো। মাহিন বারবার প্রিয়াঙ্কার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিয়াঙ্কা হাত সরিয়ে দিতে পারছিল না, কারণ প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবেই মাহিনের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর মাহিন বাসা থেকে বেরিয়ে সোজা মিলনের দোকানের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে প্রিয়াঙ্কা তার আম্মু বলতে মাহিনের মামানির কাছে চলে আসলো। আর এসে দেখে রিনা বেগম কাজ করছে। রিনা বেগম প্রিয়াঙ্কাকে দেখে তার কাছে ডাক দিল। প্রিয়াঙ্কাও সেই সুযোগ ব্যবহার করে নিল, রিনা বেগমের কাছে চলে গেল। আর গিয়ে রিনা বেগমের হাতের কাছে যে কাজগুলো অবশিষ্ট ছিল সেগুলো করতে লাগলো। এই কাজগুলো করতে তোমার সমস্যা হয় না একা একা? সমস্যা হবে কিসের জন্য? আমি তো এইসব কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আর এটা আমাকে করতেই হবে। একটু সংসার চালাতে গেলেই এই কাজ স্বাভাবিক, করতেই হয়। আসলে আমার কিছু কথা ছিল তোমার সাথে, কিভাবে যে বলবো, আর তুমি যে এই কথাগুলো কিভাবে নিবা বুঝতে পারতেছি না। মায়ের কাছে কোনো কথা লুকিয়ে রাখতে নেই, যা আছে সবকিছু শেয়ার করো আমার সাথে, দেখি কি সমাধান দিতে পারি আমি। আসলে আমি মাহিনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে সারা জীবন আমার করে পেতে চাই, আর সেটা যে কোনো উপায়ই হোক না কেন।
যদি তুমি আমাকে বলো যে একদম তোমার কথা মতো চলতে হবে, তাও আমি রাজি। এই বিষয় নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো সবার সাথে, তারপর তোমাকে জানাবো। আম্মু, আমি চেষ্টা করলে কিন্তু সব করতে পারবো। আর মাহিন তোমার কথা সব থেকে বেশি রাখে। নিশ্চয়ই তুমি মাহিনকে এই কথাটা বলেছো। তো মাহিন তোকে কি কথা বলেছে সেটা একটু আমাকে বল শুনি। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু সে তোমার কথা বলেছে আর তার পরিবারের কথা বলেছে, তাছাড়া আর কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে আমি মাহিনের পরিবারের সাথে কথা বলবো, বলে জানাবো এখন তাদেরকে যে এখন একটা লক্ষ্মী মেয়ে আছে, তাকে আমি আমার ঘরের পুত্রবধূ করতে চাচ্ছি। তারা কি মতামত দেয়া সেটা শুনে তোমাকে জানাবো। ধন্যবাদ আম্মু, তুমি যে আমার এত সাহায্য করবে আমি সত্যিই কখনো কল্পনাও করতে পারিনি। তোমার মতো মানুষ যে পৃথিবীতে আছে, এটা একটা অকল্পনীয় কথা। অনেক হয়েছে, আর বেশি কথা বলা যাচ্ছে না এখন। যা, তার একটা কথা মাথায় রাখবি, মাহিনের চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু তার থেকে দূরে থাকবি। মাহিনও আমাকে এই কথাটাই বলল। সে এখন বেকার, কোনো কিছু করতেছে না, আর সেই বিষয়ে কিচ্ছু করতে পারবে না। তার পরিবার নাকি ওর উপর নির্ভরশীল, তাই সে আমাকে না করে দিয়েছিল। আর বেশি দিন এরকম থাকবে না। মাহিনীর চাকরি খুব সাম্প্রতিক সময়েই হয়ে যাবে। তার মামা কথা বলেছে সবার সাথে, আর কিছুদিনের মধ্যেই সে চলে যাবে। তাহলে কি মাহিনের পুলিশের কোনো নিয়োগ পেয়ে গিয়েছে নাকি? সবকিছু কমপ্লিট, শুধু ফাইনাল ডেট হওয়ার বাকি। ফাইনাল ডেট হলে ট্রেনিং চলে যাবে। ট্রেনিং থেকে ফিরে আসার পর তোদের বিষয়টা আমি ভেবে দেখব। এখন চুপচাপ নিজের ভালো হওয়ার চেষ্টা কর, আর পড়াশোনায় মন দাও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। একটু ক্লান্ত লাগতেছে, তো আমি একটু বিশ্রাম করি, তারপর তোমার সাথে জমিয়ে আড্ডা দিব। আর কোনো কথা লুকিয়ে রাখবি না। কখন কি লাগবে সব কথা সরাসরি এসে আমাকে বলবি। আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, তাহলে আমি এখন গিয়ে একটু বিশ্রাম করি, পরে তোমার সাথে সব কিছু নিয়ে এখন আড্ডা দেব। কথাটা বলার পর প্রিয়াঙ্কা সেখান থেকে বেরিয়ে তার নিজের রুমে চলে আসলো। প্রিয়াঙ্কার মনটা এখন অনেক ভালো, কারণ সে এইরকম একটা পরিবার পেয়েছে যেখানে সে নিজের অজান্তেই অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা এতদিন যে পরিস্থিতিতে ছিল, সে পরিস্থিতিতে অপেক্ষায় এটা 1000 গুণ ভালো একটা পরিবার পেয়েছে সে। প্রিয়াঙ্কা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তার যদি জীবন চলেও যায় এই পরিবারের জন্য, সে কখনো এই পরিবারের ক্ষতি হতে দিবে না। কারণ যে পরিবারের মানুষগুলো এত ভালো, তাকে ভালোবাসে এত করে, একটা চোর মেয়েকে নিজের মেয়ে বানিয়ে নিল, আবার তার সাঙ্গপাঙ্গদেরকেও একটা কাজের ব্যবস্থা করে দিল, সেই ফ্যামিলি কখনো খারাপ হতে পারে না। বর্তমান সবাই চেনে টাকা আর ভোগ করার জন্য সুন্দর সুন্দর মেয়ের দেহ, তাছাড়া মানুষ কোনো কিছুই চেনে না নিজের স্বার্থ ছাড়া। নিজের স্বার্থের জন্য মানুষ একদম জঘন্যতম কাজ পর্যন্ত করতে পারে, কিন্তু অন্যের উপকার করতে গিয়ে নিজের যে কিপটামি করে সেটা বলার বাহিরে। কিন্তু প্রিয়াঙ্কা এখন যে একটা পরিবার পেয়েছে, সেখান থেকে সে কখনোই বের হয়ে যাবে না। কিছুক্ষণ পর মাহিন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে এসে এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলো, কিন্তু মাহিন কোথাও প্রিয়াঙ্কাকে দেখতে পারছে না। রইল তার দিকে, কিন্তু কিছু বলল না। চুপচাপ সে নিচে নেমে যাচ্ছে, তখন তার মামাতো ভাই তার পিছু পিছু আসতে লাগলো। মাহিন তাকে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে, কারণ তাকে পাত্তা দিলে এখন আরেকটা ঝামেলায় পড়তে হবে। এখন সে বাহানা ধরবে তাকে সাথে নিয়ে যেতে হবে, আর তার মামুনি তো তাকে যেতে দিবে না, কারণ তার পরীক্ষা চলতেছে। তার জন্য মাহিন এখন আশিকের সাথে ভালো ব্যবহার করলে সে তো মাথায় চড়ে যাবে। কিরে ভাই, এত ভাব নিচ্ছিস কিসের জন্য? বিয়ে করে ফেলছিস, তার জন্য কি আমার সাথে কথা বলবি না? তোর বউকে কিন্তু তাহলে আমাদের বাসায় থাকতে দিব না, এত ভাব দেখাইলে। মাহিন তার মামাতো ভাইয়ের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। এসব কি বলতেছে? বিয়ে করা বউ? আর সে একদম অবাক হয়ে গেল তার মামাতো ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে। একটু স্বাভাবিকভাবে নিল বিষয়টা, কারণ মাহিন বুঝতে পারলো যে সে আসলে সে বিষয়টা এখনো জানে না, যার কারণে সে এইরকম ভাবে বলতেছে। হয়তো জানলে আর বলবে না, তাই মাহিন সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো। অনেক হয়েছে, আমার সাথে কথা না বলে থাকতে পারবি না, ভালো করে জানি। তাই বল, কবে বিয়ে করলি?
আর আমাকে তো জানালি না। আর তার ছোট বোন আছে কিনা সেটা আমাকে একটু বল। কি বলেছিস আরেকবার বল তো শুনি। কি বললি? তার ছোট বোন? ছোট বোন থাকলে তুই কি করবি শুনি? আরে ভাইয়া, বুঝো না ব্যাপারটা? তুমি বিয়ে করেছো, তোমার শালি থাকবে, তার সাথে আমি একটু, ব্যাপারটা একটু বুঝে নাও। এত বলতে হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো আসলে আমি কি বলতে চাচ্ছি, আছে কি না শালি। তার মানে মামানি আমাকে তোর বিষয় যেগুলো বলেছে সবকিছু ভুল, আর তুই কি বলতেছিস? আচ্ছা, আমি এখন তোকে কিছু বলতেছি না, মামানিকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, তারপর তোর সাথে কথা হবে। কারণ এখন তোকে বললে কোনো লাভ হবে না। এখন উপর মহলে বিচারটা দিয়ে আসি, তারপর তোর ব্যবস্থা করতেছি আমি। প্লিজ ভাইয়া, আম্মুকে কিছু বলিস না, তাহলে আমাকে সেই রকম পিটুনি দেবে। আর আমি চাই না নতুন ভাবে সামনে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক। আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাক। একটা প্রেস্টিজ আছে না, বুঝতে হবে। আচ্ছা, আমি তোকে বুঝিয়ে বলেছি বিষয়টা। সে আমার বউ না, তোর বোন। মামনি তাকে দত্তক নিয়েছে। কি বলছিস ভাইয়া এসব? আমি বুঝতে পারছি না। আমার সম্পত্তির ভাগ নেবে সে, তাকে আমি কখনোই বাসাতে থাকতে দেব না। আমি তাকে এখনই বের করে দিব। তুই কি বলছিস? আমার বোন লাগবে না, আমার ভাবি লাগবে, বুঝেছিস? আমি সব বুঝতে পেরেছি। এখন আমি বিষয়টা তোকে বুঝিয়ে বলছি। আমি যদি এখন তাকে বিয়ে করি, তুই আমার শালা হবি, তাই না? এখন থেকে তুই আমাকে দোলাভাই বলে ডাকবি। তোর কি মাথা ঠিক আছে? আমার বোনকে আমি তোর সাথে বিয়ে দিব? কখনো না। এটা তুই কিভাবে ভাবতে পারলি? তুই এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এক্ষুনি যে বললি তোর বোন লাগবে না, আর এখন কি বলেছিস? একটু আগে বললি যে তুই তাকে এখন বাসা থেকে বের করে দিবি। এখন যখন বললাম যে সে তোর বোন আর আমি তাকে বিয়ে করব, আর আমি এখন থেকে তোর দুলাভাই, তখন তোর গায়ে লাগতেছে ব্যাপারটা? বুঝলাম না। আশিক একদম চুপ হয়ে গেল। সে শুধু ইশারা করে পেছনে দেখিয়ে দিচ্ছে যে পেছনে যেন তাকায়। কিন্তু মাহিন তো, সে তো পিছনে তাকাচ্ছে না, উল্টো আশিকের হাত ধরে আছে যাতে করে আশিক সেখান থেকে দূরে কোথাও যেতে না পারে। আর এদিকে আশিকের অবস্থা একদম নাজেহাল। সে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ সামনে যাকে দেখতে পাচ্ছে সে তো একদম অবাক। আশিকের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা আর মাহিনের পেছনে, আর মাহিন তো দেখতে পাচ্ছে না, কিন্তু আশিক তো ঠিকই দেখে নিয়েছে। তাই সে চুপ হয়ে গেল। মাহিন কে বলতেছে চুপ করতে, কিন্তু মাহিন চুপ হচ্ছে না, উল্টাপাল্টা কথা বলতেছেই। বারবার যখন আশিক মাহিনকে ইশারা করতেছে, তখন মাহিন একটু কিছু বুঝতে পারল, চুপচাপ হয়ে গেল। মাহিন কোনো কথা বলল না। আসলে আশিক কেন এরকম করতেছে বিষয়টা জিজ্ঞেস করার জন্য মাহিন চুপ হয়। আশিকের হাত আরো শক্ত করে ধরলো যে এরকম করতেছে সে কেন। কি রে, এরকম করতেছিস কেন? যেন বুঝতেছি না তো, সমস্যা কোথায় বল? আমার আবার কিসের সমস্যা থাকবে? সমস্যা তো একটু পর তোর শুরু হয়ে যাবে। পিছনে তাকিয়ে দেখ। তোকে যে এতক্ষণ আমি চুপ করে থাকতে বললাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। এতক্ষণ সম্মান দিয়ে কথা বলতেছিলাম, এখন কেন তুই তু করে করছিস সেটা তো তুই বুঝতে পারছিস না। কি হয়েছে তোর? এরকম করতেছিস কেন? পিছনে কে রে? দাঁড়া তো দেখতেছি। তাকে এত ভয় পাওয়ার কি আছে? আজকে তার ভেজাল আছে বলে দিলাম। কথাটা বলে মাহিন যখন পেছনে ফিরে তাকালো, তখন পিছনে ঘুরে যাকে দেখতে পেল, মাহিন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কারণ পিছনে আর কেউ না, প্রিয়াঙ্কাই দাঁড়িয়ে ছিল, আর মাহিনের সব কথা শুনে নিয়েছে। এখন মাহিন কি করবে ভেবে পাচ্ছে। সেখান থেকে সরেও যেতে পারছে না, আবার আশিককেও যেতে দিচ্ছে না, কারণ আশিক যেতে নিলে মাহিন সেখানে একা পড়ে যাবে, আর কত কথা তাকে শুনতে হবে। লজ্জায় মাথা নিচু করে রইল। আশিক বারবার নড়াচড়া করতেছে যাতে করে মাহিন আশিকের হাতটা ছেড়ে দেয়, আর আশিক সেখান থেকে পালিয়ে যেতে পারে, যাতে করে কোনো সমস্যা না হয়। পরে সে দেখে নিবে, কিন্তু মাহিন তাকে যেতে দিচ্ছে না। সেটা দেখে আশিকের অবস্থা নাজেহাল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর এদিকে প্রিয়াঙ্কার রাগ দেখে কে। এসব কি কথা হচ্ছে এখানে? এই কথাগুলোর মানে কি বুঝতেছি না। আর এসব কথা নিয়ে মজা করার কি আছে? আসলে সেরকম কিছু না, আমি তো শুধু একটু মজা করতেছিলাম। আর আপনি যে পিছনে এসেছেন সেটা কি বলবেন না? আমি কোথায় যাব না যাব সেটা একান্ত আমার ব্যাপার, কিন্তু আপনি এসব কি কথা বলতেছেন সেটা আমাকে বলেন। বাহ, এখন তো আপনি সুন্দর আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছেন, আর আমি যখন বলি তখন যত দোষ খুঁজেন, তাই না? এখন কিন্তু আমার মাথা ঠিক নেই, মাথায় কিন্তু প্রচন্ড রাগ জমে আছে। তাই এখন ন্যাকামি না করে সুন্দরভাবে উত্তরগুলো এখন দেন। আমি কারো কথা শুনতে রাজি না। এই ছোট, চলো, আমরা এখানে থাকতে পারছি না। কে কি বলেছে সেটা তো আমার শোনার সময় নেই। আসল ব্যাপারটা চিপায় চিপায় না রেখে বলে দিলে ভালো হয়। কেন মনের ভেতর রেখে দিয়েছেন বললেই তো হয়, তাই না? কোনো কথা নেই এখানে। এখন আপনি রুমে চলে যান, আমরা বাইরে যাব। আমাদের ডিস্টার্ব করবেন না। আমার কথার উত্তর না দিয়ে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেন,
আর ওকে ছেড়ে দেন, ও এখান থেকে চলে যাক, আপনার সাথে আমার কথা আছে। আশিক এখানে থাকবে, কোথাও যাবে না। কি কথা আছে ওর সামনে আমাকে বলতে থাকেন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি যেটা সেটাই করেন, না হলে কিন্তু আমি আম্মুকে গিয়ে বিচার দেব, আরো অনেক উল্টাপাল্টা কথা বলবো, তখন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার থেকে ভালো হবে আপনি আশিককে যেতে দেন। মাহিন এবার মহা চিন্তায় পড়ে গেল। প্রিয়াঙ্কা তো ঠিক বলেছে, এখন যদি সে মামানিকে গিয়ে সবকিছু বলে দেয়, তাহলে তার মামানি তো তাকে ছেড়ে কথা বলবে না, তাকে তো অনেক প্রশ্ন করবে। সব প্রশ্ন শুনতে শুনতে তো মাহিনের আজকে দিনটাই শেষ হয়ে যাবে, কোথাও যেতেও পারে না। তার থেকে আশিককে এখান থেকে যেতে দেওয়াই ভালো হবে, পরে দেখা যাক কি বলে। মনে মনে মাহিন ভাবলো এইসব। তারপর মাহিন আশিকের হাত ছেড়ে দিল, আর আশিক সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সে তো মহা দুশ্চিন্তায় ছিল, এই ঝামেলার মধ্যে যদি যায় তাহলে তার আম্মু তাকে এখন পিটাবে, যেটা বলার বাহিরে। আশিক গিয়ে পড়ার টেবিলে বসে পড়াশোনা শুরু করে দিল। এমন ভাব করে পড়াশোনা করছে মনে হচ্ছে সে এই বাসায় কি হয়েছে কিছুই জানে না। তারপর মাহিন সেখানে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। প্রিয়াঙ্কা তো মাহিনের দিকে তাকিয়েই আছে, প্রিয়াঙ্কা কিছুই বলছে না। মাহিন তো আছে। প্রিয়াঙ্কা হঠাৎ করে মাহিনের হাত ধরে ছাদে নিয়ে আসলো। মাহিন চুপ করে আছে, প্রিয়াঙ্কা কি করবে সেটা শুধু ভাবছে। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না। আমি তখন মজা করতেছিলাম, আপনি যে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি তার জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। লুকিয়ে রেখে লাভ কি? লুকিয়ে রেখে লাভ কি? বলে দিলেই তো হয়। এত লুকোচুরি করতেছেন কিসের জন্য আমার সাথে? আমি আপনার চোখ দেখে বুঝতে পারতেছি। কেন বলতেছেন না কথাগুলো? আজব কথাবার্তা বলতেছেন আপনি। আমি আপনাকে কি বলবো? আর আপনার থেকে কি আমি লুকোচুরি করলাম? দেখেন, ভালোই ভালোই বলতেছি, বলে দেন, তাহলেই ভালো হবে। না হলে কিন্তু পরে যদি আমি বলার পর স্বীকার করেন, তাহলে কিন্তু আমি এই বাসা ছেড়ে চলে যাব। তার থেকে ভালো হয় আপনি আগেই কথাগুলো বলেন আমাকে। আমাকে বাইরে যেতে হবে, অযথা এসব প্রশ্ন করে আমাকে ডিস্টার্ব করবে না। আমি এখন বাইরে যাচ্ছি, পরে এসব নিয়ে কথা হবে। আমি কাউকে ডিস্টার্ব করতেছি না, আমি শুধু তার কাছ থেকে সত্যিটা জানতে চাচ্ছি। সে যদি আমাকে ভালোবাসে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায় শুনি? এটা আপনাকে কে বলেছে? এটা কখনো সত্যি হতে পারে না। আমি কাউকে ভালোবাসি না, এটাও সত্য কথা। আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আপনার চোখ জানান দিচ্ছে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। তাহলে আমার এখানে কিছু করার নেই, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে পরে বলিয়েন, এখন আমি বাইরে যাব, আমার বাহিরে কাজ আছে। বাহিরে তোমার কি কাজ আছে আমার সাথে গিয়ে দেখতে চাই, কারণ তুমি তো এখানে কাউকে চেনো না। তাহলে কার সাথে তোমার দরকার থাকতে পারে? আমি সেই দরকারটা আজকে দেখবো তোমার। আমি তোমার সাথে যাব। কে বলেছে আমি কাউকে চিনি না? আর একটা কথা মাথায় আছে তোমার? মিলনের কথা যে দোকান ধরে বসে আছে তার হিসাব প্রতি তো আমাকে নিতে হবে। আমি সেখানে যাচ্ছি। সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে, তোমার সেসব দেখাশোনা করতে বলা হয়নি। তো সেসব দেখাশোনা আম্মু আর আব্বু করবে, তোমাকে সেসব দেখাশোনা করতে বলা হয়নি। তাই তুমি আমাকে বাহানা দেখানো বন্ধ করো। আমার সামনে থেকে সরে যাও, আমাকে যাইতে দাও। ভালো হচ্ছে না বলে দিচ্ছি, আমাকে যাইতে দাও এখান থেকে। যতটা না তুমি সত্যিটা আমাকে বলতে পারো, যতক্ষণ না তুমি সত্যিটা আমাকে বলতে পারো, ততক্ষণ আমি তোমাকে কোথাও যেতে দিব না। আর যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু খবর আছে। মাহিনের এখন কি করা উচিত আর প্রিয়াঙ্কার প্রশ্নেরই বা কি জবাব দেওয়া উচিত বুঝতে পারছে না মাহিন। তাই সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা তাকে বারবার প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু মাহিন প্রিয়াঙ্কার প্রশ্নকে ইগনোর করে চলতেছে, কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। কি বলা উচিত তার? মাহিন যে মনে মনে প্রিয়াঙ্কাকে পছন্দ করা শুরু করে দিয়েছে সেটা মাহিন ভালো করেই জানে, কিন্তু প্রিয়াঙ্কার কাছে সেটা প্রকাশ করার মতো না, কারণ সেটা কখনোই সম্ভব না তার জন্য। মাহিন চুপ করে আছে দেখে প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে গেল, আর মাহিন সেটা দেখে ভয় পেয়ে গেল। হঠাৎ করে প্রিয়াঙ্কা আবার কি করে বসে বলা যায় না। মাহিন কিছু বলতে যাবে প্রিয়াঙ্কাকে, তখন মাহিনের মুখে হাত দিয়ে বসলো, আর সেটা দেখে মাহিন অবাক হয়ে গেল। এখন কি করবে না করবে পুরো বিষয়টাই মাহিনের মাথার উপর দিয়ে যাচ্ছে। মাহিনের এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। মাহিন চুপ করে রইল, আর প্রিয়াঙ্কা মাহিনের একদম কাছে চলে আসলো। কি করতেছ এসব? কি করতেছ এসব? তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার আর ভালো লাগতেছে না। তুমি কি সত্যি কথাটা স্বীকার করবে নাকি করবে না সেটা এখন বলো। যদি স্বীকার করতে চাও তাহলে কিন্তু আমি এখান থেকে লাভ দিব, সত্যি সত্যি।
পাগল হয়ে গিয়েছো তুমি? আমি বললাম তো এরকম কোনো কিছু না। কেন আমার কথা তুমি বিশ্বাস করতেছো না? আমার চোখ কি কথা বলতে পারে যে তুমি আমার চোখ দেখে সব কিছু গণনা করে দিচ্ছ? তুমি কি জ্যোতিষী? তুমি যে আমাকে মিথ্যা কথা বলতেছো সেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। তুমিও জানো যে তুমি মিথ্যা কথা বলতেছো, তারপরও কেন আমার সাথে এরকম করতেছো বলো তো? কারণ এটা কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে তুমি এখন থেকে আমার বোন, আর বোনের সাথে কখনো প্রেম করা যায় না। আমি তো আর তোমার নিজের বোন না, মামাতো বোন হয়ে গেলাম। আর এখন মামাতো বোনকে কত ছেলেই পছন্দ করতে পারে, কতজনেই বিয়ে করতেছে। আর তুমি কি ধরে আসো যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কারণ মামনি আমার মায়ের থেকে বেশি। আমি মামানিকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, যেটা বলার বাইরে। তিনি একটা কথা বললে আমি সেটা কখনো অমান্য করে সেখান থেকে চলে যেতে পারি না। আর এখন থেকে তুমি তার মেয়ে হয়ে গিয়েছো, তার মানে তুমি এখন থেকে আমার বোন। আচ্ছা তাহলে এই ব্যাপার, যদি তিনি আমাদের বিয়ে দিতে চান তাহলে তুমি তো বিয়ে করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে এই কথাই রইলো, এখন তুমি রেডি থাকো, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি এই কথা মামানির কাছে বলবে না, তাহলে তিনি আমাকে অনেক বাজে একটা ছেলে মনে করবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারতেছো। আমি তার সামনে কখনো খারাপ ছেলে হতে চাই না। তিনি কখনো তোমাকে খারাপ বলে নাই, আর ভবিষ্যতেও বলবে না। আর আমি চাইবো না যে তোমাকে তার সামনে খারাপ বানাতে। আমি তোমার জায়গা ঠিক রেখেই সবকিছুর ব্যবস্থা করব, সমস্যা নেই, টেনশন করিও না। তুমি বলো এরকম কোনো কিছু করবে না, আমি চাই না। এখন তুমি এসব করো, বুঝতে পারছো? তাহলে আমি এই বাসা থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না, সেটা মাথায় রেখো। আমি সেটা দেখে নেব। এখন তুমি শুধু বলো তুমি রাজি আছো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি এটা তোমাকে কথা দিলাম। আমি তোমাকে এই বিষয়ে কোনো কথা দিতে পারবো না। আমার পরিবার আছে, তাদের মতামতের একটা বিষয় আছে। আমি তোমাকে কোনোভাবে এইখানে এইভাবে কথা দিতে পারিনি। আচ্ছা পরিবারকে আমি ম্যানেজ করে নেব, তাহলে তো তোমার সমস্যা নেই। এখন তাহলে আমাকে চাপ দিতে হবে তোমার পরিবারের উপর। আচ্ছা দেখি পরিবার কি বলে। আমি তো দেখতে খারাপ না, আর খারাপ চরিত্র ছিল এতদিন, এখন ভালো হয়ে যাচ্ছি। দেখি সর্বশেষ ভালো হওয়ার চেষ্টা করে দেখবো এবার। আমি চাচ্ছি না তুমি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলো এখন, কারণ আমি এখনো কোনো ধরনের জব করি না, আর আমি একটা বেকার ছেলে। সে দেখা যাবে। এখন যেটা করতে চাচ্ছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। এখানে তুমি কোনো নাক গলাবে না, বা এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। যা কথা বলার আমি বলবো। আচ্ছা তাহলে আমি এখন নিচে গেলাম। তুমি এই বিষয় নিয়ে সবার সাথে একটু কথা বলে নিও, আর আমি এখানে কোনো কথা বলবো না। আচ্ছা আমার মতো খারাপ একটা মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে সেটা এখন বলো তো একটু। এখন এসব কথা আমি বলতে চাচ্ছি না, আমার বাহিরে কাজ আছে। তুমি বোঝার চেষ্টা করো না কিসের জন্য। আমি বললাম তো, সবকিছু শেয়ার করলাম। এখন তো আমাকে যেতে দেবে, তাই না? আচ্ছা তাহলে এখন আমি এই অনুযায়ী কাজ করব, দেখি কি করা যায় এই বিষয়টা নিয়ে। তুমি তো রাজি হয়ে গিয়েছো, বাকিটা আমি দেখে নেব। তারপর প্রিয়াঙ্কা আর মাহিন সেখানে কোনো কথা বলল না, দুজনেই চুপচাপ নিচে নেমে আসলো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে নিচে নেমে আসলো। মাহিন বারবার প্রিয়াঙ্কার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিয়াঙ্কা হাত সরিয়ে দিতে পারছিল না, কারণ প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবেই মাহিনের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর মাহিন বাসা থেকে বেরিয়ে সোজা মিলনের দোকানের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে প্রিয়াঙ্কা তার আম্মু বলতে মাহিনের মামানির কাছে চলে আসলো, আর এসে দেখে রিনা বেগম কাজে চলে আসলো। আর এসে দেখে রিনা বেগম কাজ করছে। রিনা বেগম প্রিয়াঙ্কাকে দেখে তার কাছে ডাক দিল। প্রিয়াঙ্কাও সেই সুযোগ ব্যবহার করে নিল, রিনা বেগমের কাছে চলে গেল, আর গিয়ে রিনা বেগমের হাতের কাছে যে কাজগুলো অবশিষ্ট ছিল সেগুলো করতে লাগলো। এই কাজগুলো করতে তোমার সমস্যা হয় না একা একা? সমস্যা হবে কিসের জন্য? আমি তো এইসব কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আর এটা আমাকে করতেই হবে। একটু সংসার চালাতে গেলে এই কাজ স্বাভাবিক, করতেই হয়। আসলে আমার কিছু কথা ছিল তোমার সাথে, কিভাবে যে বলবো, আর তুমি যে এই কথাগুলো কিভাবে নিবা বুঝতে পারতেছি না। মায়ের কাছে কোনো কথা লুকিয়ে রাখতে নেই, যা আছে সবকিছু শেয়ার করো আমার সাথে, দেখি কি সমাধান দিতে পারি আমি। আসলে আমি মাহিনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে সারা জীবন আমার করে পেতে চাই, আর সেটা যে কোনো উপায়ই হোক না কেন। যদি তুমি আমাকে বলো যে একদম তোমার কথা মতো চলতে হবে, তাও আমি রাজি। এই বিষয় নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো সবার সাথে, তারপর তোমাকে জানাবো।
আম্মু আমি চেষ্টা করলে কিন্তু সব করতে পারবো। আর মাহিন তোমার কথা সব থেকে বেশি রাখে। নিশ্চয়ই তুমি মাহিনকে এই কথাটা বলেছ। তো মাহিন তোকে কি কথা বলেছে সেটা একটু আমাকে বল শুনি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে তোমার কথা বলেছে আর তার পরিবারের কথা বলেছে, তাছাড়া আর কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে আমি মাহিনের পরিবারের সাথে কথা বলবো, বলে জানাবো এখন তাদেরকে যে এখন একটা লক্ষ্মী মেয়ে আছে তাকে আমি আমার ঘরের পুত্রবধূ করতে চাচ্ছি। তারা কি মতামত দেয়া সেটা শুনে তোমাকে জানাবো। ধন্যবাদ আম্মু, তুমি যে আমার এত সাহায্য করবে আমি সত্যিই কখনো কল্পনাও করতে পারিনি। তোমার মতো মানুষ যে পৃথিবীতে আছে এটা একটা অকল্পনীয় কথা। অনেক হয়েছে, আর বেশি কথা বলা যাচ্ছে না এখন। যা, তার একটা কথা মাথায় রাখবি, মাহিনের চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু তার থেকে দূরে থাকবি। মাহিনও আমাকে এই কথাটাই বলল। সে এখন বেকার, কোনো কিছু করতেছে না, আর সেই বিষয়ে কিচ্ছু করতে পারবে না। তার পরিবার নাকি ওর উপর নির্ভরশীল, তাই সে আমাকে না করে দিয়েছিল। আর বেশি দিন এরকম থাকবে না। মাহিনীর চাকরি খুব সাম্প্রতিক সময়েই হয়ে যাবে। তার মামা কথা বলেছে সবার সাথে, আর কিছুদিনের মধ্যেই সে চলে যাবে। তাহলে কি মাহিনের পুলিশের কোনো নিয়োগ পেয়ে গিয়েছে নাকি? সবকিছু কমপ্লিট, শুধু ফাইনাল ডেট হওয়ার বাকি। ফাইনাল ডেট হলে ট্রেনিং চলে যাবে। ট্রেনিং থেকে ফিরে আসার পর তোদের বিষয়টা আমি ভেবে দেখব। এখন চুপচাপ নিজের ভালো হওয়ার চেষ্টা কর আর পড়াশোনায় মন দাও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। একটু ক্লান্ত লাগতেছে তো আমি একটু বিশ্রাম করি, তারপর তোমার সাথে জমিয়ে আড্ডা দিব। আর কোনো কথা লুকিয়ে রাখবি না। কখন কি লাগবে সব কথা সরাসরি এসে আমাকে বলবি। আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, তাহলে আমি এখন গিয়ে একটু বিশ্রাম করি, পরে তোমার সাথে সব কিছু নিয়ে এখন আড্ডা দেব। কথাটা বলার পর প্রিয়াঙ্কা সেখান থেকে বেরিয়ে তার নিজের রুমে চলে আসলো। প্রিয়াঙ্কার মনটা এখন অনেক ভালো, কারণ সে এইরকম একটা পরিবার পেয়েছে যেখানে সে নিজের অজান্তেই অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা এতদিন যে পরিস্থিতিতে ছিল সে পরিস্থিতিতে অপেক্ষায় এটা 1000 গুণ ভালো একটা পরিবার পেয়েছে সে। প্রিয়াঙ্কা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তার যদি জীবন চলেও যায় এই পরিবারের জন্য, সে কখনো এই পরিবারের ক্ষতি হতে দিবে না। কারণ যে পরিবারের মানুষগুলো এত ভালো, তাকে ভালোবাসে এত করে, একটা চোর মেয়েকে নিজের মেয়ে বানিয়ে নিল, আবার তার সাঙ্গপাঙ্গদেরকেও একটা কাজের ব্যবস্থা করে দিল, সেই ফ্যামিলি কখনো খারাপ হতে পারে না। বর্তমান সবাই চেনে টাকা আর ভোগ করার জন্য সুন্দর সুন্দর মেয়ের দেহ, তাছাড়া মানুষ কোনো কিছুই চেনে না। নিজের স্বার্থ ছাড়া, নিজের স্বার্থের জন্য মানুষ একদম জঘন্যতম কাজ পর্যন্ত করতে পারে, কিন্তু অন্যের উপকার করতে গিয়ে নিজের যে কিপটামি করে সেটা বলার বাহিরে। কিন্তু প্রিয়াঙ্কা এখন যে একটা পরিবার পেয়েছে সেখান থেকে সে কখনোই বের হয়ে যাবে না। কিছুক্ষণ পর মাহিন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে এসে এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলো, কিন্তু মাহিন কোথাও প্রিয়াঙ্কাকে দেখতে পারছে না।